তাহলে আমরা প্রথমেই অ্যামিনস দেখো RNH2 এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন মানে নাইট্রোজেনের সঙ্গে একটা দুটো হাইড্রোজেন থাকবে প্রাইমারি অ্যামিন মানে নাইট্রোজেনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে R2NH এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন আর R3N এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন সো দেখো বা টারশিয়ারি অ্যামিন বা আরেকটা আছে কোয়াটারনারি অ্যামিন R3N4 প্লাস হ্যাঁ R3N4H এরকম ধরো সেটা দরকার নেই আমাদের কারণ অ্যামিন বলবো না সেটা তখন একটা ও সল্ট তৈরি করবে H প্লাস এর সঙ্গে নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার আছে সেটা দিয়ে R3 হ্যাঁ এখানে মনে করো যে N এর মাথায় প্লাস এখানে একটা H হলো বা একটা R এর সঙ্গে R4N প্লাস এরকম হবে দরকার নেই সেটা আমাদের এই তিনটে বেসিক্যালি অ্যামিন এবার দেখো টারশিয়ারি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন যদি থাকে এর সঙ্গে ধরো তিনটে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ আছে এখানে মনে করো R এখানে মনে করো R ড্যাশ এখানে মনে করো H আর এখানে লোন পেয়ার এখানে কিছু নেই কিন্তু লোন পেয়ার আছে নাইট্রোজেনের লোন পেয়ার আছে সো দেখো apparently it may seem to you that this is a chiral center should be optically active দেখো মানে তুমি কি এটাকে একটা লোন পেয়ারকে একটা সাবস্টিটিউট হিসেবে ধরতে হবে সো although all the things are different all the substituents are different but it is not optically active so tertiary amine with three different group optically আমি মনে হচ্ছে যখন আমরা অপটিক্যাল আইসোমেরিজম পড়িয়েছিলাম তখন বলেছিলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এই মুহূর্তে বলার আমার কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এটা একটা রুম টেম্পারেচারে ফ্লিপিং হয় হ্যাঁ যেটা দেখো এরকম এই দিকে তখন লোড পেয়ারটা চলে আসে এইদিকে R ড্যাশ H তো এইটা কি হয় অ্যারাউন্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচারেই এটা একে অপরের মধ্যে ফ্লিপিং করে তো একটা মিক্সচারের মধ্যে দেখা যাচ্ছে 50% এটা থাকলো 50% এটা থাকলো এটা যদি মনে করো প্লাস দিকে রোটেশন এটা নেগেটিভ মাইনাস দিকে রোটেশন বা এটা ডেক্সট্রো রোটেটরি এটা যদি লিবো রোটেটরি হয় একে অপরকে কম্পেনসেট করে দেবে তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি হবে বলো জিরো অপটিক্যাল অ্যাক্টিভিটি জিরো হবে এবং এনার্জি ব্যারিয়ার ইজ ভেরি লো সো এখান থেকে যেখানে যাচ্ছে এরা রুম টেম্পারেচারই হয়ে যাচ্ছে মানে এর জন্য আলাদা করে কোনো এনার্জি দেওয়া লাগে না সো এটাকে জেনারেলি ফ্লিপিং বলা হয় বা অনেক কিছু বলা আমার ঠিক মনে পড়ছে না শুধু এটা যে বলবো তার কোনো চিন্তা ভাবনাও ছিল না বাট ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বিকজ ইট অকার্স এট রুম টেম্পারেচার এবং এটা এই যে মিক্সচার অফ দিস এটা যদি প্লাস হয় ওটা মাইনাস সো ওভারঅল টারশিয়ারি অ্যামিন ইজ বলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলতো তোমার মনে হচ্ছে স্যার এটা কাইরাল সেন্টার আছে কেননা আমরা বলেছিলাম যে presence of chiral center mere presence of chiral center does not guarantee you optical activity আমরা বলেছিলাম however if a molecule contain only one center then one chiral center then they will be optically active except 3 degree amine বুঝতে পেরেছো এই কথাগুলো আমি অপটিক্যাল অ্যাক্টিভিটিতে বলেছিলাম তার মানে এই অ্যামিন টারশিয়ারি অ্যামিন যেখানে এটা কিন্তু একটা কাইরাল সেন্টার এই কম্পাউন্ড দেখো কম্পাউন্ডের মধ্যে যদি একটা কাইরাল সেন্টার থাকে ইফ এ কম্পাউন্ড কন্টেনিং ওয়ান কাইরাল সেন্টার দে উইল বি অপটিক্যালি অ্যাক্টিভ এক্সেপ্ট টারশিয়ারি অ্যামিন লিখে নাও এটা হ্যাঁ এই কম্পাউন্ড containing only one chiral center are optically active except dash 3 degree amine এটা আমি তখনও বলেছিলাম আবার একবার রিমাইন্ডার দিলাম মনে থাকবে তো কেননা এটা এই যে দুটো ডিফারেন্ট ফর্ম
হ্যাঁ, এটা অ্যাট রুম টেম্পারেচার এটা ফ্লিপ করে আর কি। হ্যাঁ, মানে খুব ইজি, এর জন্য এনার্জি ব্যারিয়ার ইজ ভেরি লো। সেই জন্য এই দুটো মিক্সচার থাকে, এটা 50-50 মিক্সচার থাকে, বলে এদের অপটিক্যাল অ্যাক্টিভিটি আলটিমেটলি জিরো হয়ে যায়, এর অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না, সো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মনে থাকবে তো বন্ধু? আর এগুলো তো হ্যাঁ প্রশ্নই স্যার। আসে, এগুলো তো প্রশ্নই আসে না, কেননা দেখো, কেননা সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা জিনিস সেটা হলো, দেখো R2NH আমি ধরো দুটো আর হতে পারে, এটা দেখো টারশিয়ারি অ্যামিন হলো না, এটা কিন্তু টারশিয়ারি অ্যামিনের ছবি আমি আঁকিয়ে দিই, এটা সেকেন্ডারি, হ্যাঁ, সেটা সেকেন্ডারি অ্যামিন হয়ে গেছে। এটা দেখো, এটা করে দাও আর ডবল ড্যাশ, তাই বলি। হ্যাঁ, দেখো এটা তো R2NH হয়ে গেল, তাই না? শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। সো টারশিয়ারি অ্যামিনের কথা বলছি এখানে। সো একটু এটা কারেকশন করে নাও ছবিটা। সো এনিওয়ে, চলো আমরা এবার প্রিপারেশন অফ নাইট্রো মানে প্রিপারেশন অফ অ্যামিনস নিয়ে আলোচনা করব। স্যার ওটা আর ডাবল ড্যাশ কেন হলো একবার একটু বলবেন? তিনটে ডিফারেন্ট বোঝানোর জন্য। হ্যাঁ, মানে এটা ও আর, আচ্ছা এটা আচ্ছা। আর ড্যাশ, এটা আর ডাবল ড্যাশ, মানে তিনটে আর যে ডিফারেন্ট সেটা বোঝানোর জন্য হবে, তবেই তো কাইরাল হবে। দেখো, প্রিপারেশন অফ অ্যামিনস, প্রিপারেশন অফ অ্যামিনস। সো এটা আমরা একটু ইলাবোরেটলি কোনো সবকিছু যদি এনসিইআরটি তে থাকবে না, আমরা যেহেতু কোশ্চেন উপরেই আলোচনা করি, কোশ্চেন বেসে অন দ্য রিকোয়ারমেন্ট, হ্যাঁ, অন দ্য বেসিস অফ দ্য কোশ্চেন আমরা আলোচনা করি। সো চলো, নাম্বার 1, সো রিডাকশন অফ নাইট্রো কম্পাউন্ড। এ দিলাম, এক নম্বর হচ্ছে কি রিডাকশন অফ নাইট্রো কম্পাউন্ডস। আমরা অ্যামিন তৈরি করব, যেখানে আমরা কিভাবে তৈরি করব সেটা নাইট্রো কম্পাউন্ডস এর। সো দেখো, বোথ অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক, both aliphatic and aromatic nitro compound can be reduced to amines by number 1 catalytic reduction, সেটা হচ্ছে H2PT or H2PD etc. ওই অ্যামিনিকিউল টাইপের, হ্যাঁ, catalytic reduction করতে পারি, or অথবা দেখো reduction with metals, or 2 নম্বর হচ্ছে reduction with metals in acidic medium, দেখো, যেমন ধরো তুমি কি নেবে, সেটা হচ্ছে SN মেটাল, একটা SN HCl নিতে পারো, or SN, হ্যাঁ, SnCl2 HCl নিতে পারো। আর মেটালের জায়গায় দেখো, মেটাল প্রথমে HCl এর সাথে রিঅ্যাকশন করে SnCl2 করবে, বাদ বাকিটা HCl, অথবা তুমি নিতে পারো or FeHCl। এরকম মেটাল দিয়ে অ্যাসিডিক অবস্থা কন্ডিশনে আমরা রিডাকশন করতে পারি। সো দেখো, তো এই দুটো আমরা আগে দেখে নিই। ক্যাটালাইটিক রিডাকশন, তুমি একটা অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড নিলাম, এখানে এক নম্বর মনে করো H2PT, হ্যাঁ, H2PT দিলাম, দিয়ে এখানে H2PT থেকে এখানে অ্যামিন তৈরি হবে NH2। দেখো, এছাড়া তুমি এখানে SnCl2 SnHCl or FeHCl দিলেও এটা তুমি অ্যামিন পাবে। তো এটা একটা টাইপ যেখানে আমরা নাইট্রো কম্পাউন্ডের, সেটা তুমি RNH2 কেও RNH2 করতে পারবে। দেখো,
তুমি CH3 CH2 NO2 এটাকেও যদি তুমি এখানে SnHCl দাও SnHCl তাহলে CH3 CH2 NH2 তৈরি হবে। তাহলে এটা আমি দুটো দেখালাম। এছাড়াও কিন্তু আমরা দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হ্যাঁ দেখো তাহলে দুটো আমরা লিখলাম, এরপরে লিখবো আর কি। তো 3 নম্বর দেখো 3 নম্বর দেখো with LiAlH4 lithium aluminium hydride LiAlH4 in ether। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় কোশ্চেনে পড়েছে এখান থেকে, সেটা হচ্ছে যে অ্যালিফ্যাটিক নাইট্রো কম্পাউন্ড জেনারেলি রিঅ্যাকশন করে 1 ডিগ্রি অ্যামিন দেয়, কিন্তু অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড গুলো এখানে কিন্তু অ্যাজো কম্পাউন্ড তৈরি করে। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো অ্যালিফ্যাটিক nitro compounds on reaction with LiAlH4 in ether give 1 degree amine, while aromatic nitro compounds under this condition give azo compound। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, কারণ কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে এখান থেকে কোশ্চেন পড়েছে, হ্যাঁ। সো আমরা দেখো তুমি একটা নাইট্রো কম্পাউন্ড নিলাম, ধরো CH3 CH2 NH2 এই NO2 নিলাম, এটা থেকে আমি এখানে LiAlH4 ইথার নিলাম, এখান থেকে তৈরি হবে প্রাইমারি অ্যামিড CH3 CH2 NH2। কিন্তু যখন আমি অ্যারোমেটিক এর ক্ষেত্রে দেখো অ্যারোমেটিক সিস্টেম নিলে দিস রিঅ্যাকশন ইজ নট সুইটেবল, দেখো অ্যারোমেটিক এর জন্য এটা হবে না। সো আমি এখানে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড নিলাম, এখানে দিলাম LiAlH4 in ether, তাহলে অ্যাজো কম্পাউন্ড তৈরি হবে। হ্যাঁ, অ্যাজো কম্পাউন্ড দেখো this, so এটা অ্যাজোবেনজিন তৈরি হবে। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখান থেকে যদি ইউজ করো একই জিনিস। দেখো তোমাকে আমি এবার আরো কিছু রিএজেন্ট এর কথা বলছি। দেখো ধরো এটা হলো LiAlH4 দিয়ে আমরা নাইট্রো কম্পাউন্ডের রিডাকশন করছি, হ্যাঁ। সেক্ষেত্রে অনেক ধরনের রিডিউসিং এজেন্ট আমরা ইউজ করতে পারি, কোনটাতে কি হবে সেটা আমরা একটু দেখছি, হ্যাঁ। দেখো আমরা রিডিউসিং এজেন্ট নাইট্রো কম্পাউন্ডের রিডিউসিং এজেন্ট হিসেবে প্রথমে কি নিয়েছিলাম বলো? ক্যাটালাইটিক, হ্যাঁ ক্যাটালাইটিক রিডাকশন, মানে ওটাকে অ্যাকচুয়ালি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন বলে। তো ঠিক আছে, ক্যাটালাইটিক রিডাকশন H2PT দিয়ে রিডাকশন করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে মেটাল ইন অ্যাসিড, তাই তো? কথা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা 3 নম্বরে আমরা LiAlH4 নিলাম, কিন্তু সমস্যা কি LiAlH4 নিলে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা মানে অ্যানিলিন পাচ্ছি না, তা না পেয়ে আমরা অ্যাজোবেনজিন পাচ্ছি। কথা বুঝতে পেরেছো? এবার দেখো আমরা যদি এবার এছাড়া আমরা কি নিতে পারি, দেখো জিঙ্ক ইন NaOH সলিউশন বা ডিফারেন্ট জিঙ্ক ইন NaH4Cl সলিউশন, আমরা বেশ কিছু এই নাইট্রো কম্পাউন্ডে আমরা রিডাকশন করতে পারি। তারপরে দেখো 4 নম্বর, স্যার সোডিয়াম আর C2H5OH টা হবে? সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম ইন ইথানল, তাই তো? হ্যাঁ স্যার। ইথানল হতে পারে, মেটাল সোডিয়াম দিচ্ছ আর ইথানল রিডাকশন মানে রিডিউসিং এজেন্ট হিসেবে হতে পারে, কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অনেক রিঅ্যাকশন হতে পারে,
গাদা গাদা তুমি যদি বাংলা বই হলো কিছু কিছু বই আছে, যেমন ধরো মাইতির বইটা খুললে গাদা গাদা হাজার হাজার, অত রিয়াকশন মনে রাখা যায় না। আমি যেগুলো বলছি যেগুলো দরকার সেগুলো আর কি। এমসিআরটি তে তো এতগুলো নেই, যেগুলো দরকার আমি বলছি, মানে যেগুলো মূলত ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলছি। দেখো এরপরে দেখো 4 নম্বর হচ্ছে আমরা নাইট্রোবেনজিন নিলাম। নাইট্রোবেনজিন NO2 এর সঙ্গে যদি আমি জিঙ্ক ইন NaOH, জিঙ্ক ইন NaOH, NaOH এর জিঙ্ক ইন NaOH নিলে এটা কিন্তু অ্যাজোবেনজিন তৈরি হবে। সো এই জিঙ্কের সাথে বিভিন্ন অবস্থায় কখনো NaOH এর সাথে নেব, এটা অ্যালকালাইন মিডিয়াম, দ্যাট ইজ অ্যালকালাইন। সো জিঙ্ক ইন অ্যালকালাইন মিডিয়াম, এটা কি জিঙ্ক ইন অ্যালকালাইন মিডিয়াম এটাকে কনভার্ট করবে অ্যাজোবেনজিনে। এই যেটা আমরা এখানে ছবি আঁকলাম এটাই কনভার্ট করবে। Zinc in alkaline medium convert nitrobenzene to azobenzene. এবার দেখো নিউট্রাল মিডিয়ামে আমরা জিঙ্ক ডাস্ট আর NaCl নিতে পারি। সো নিউট্রাল মিডিয়ামে জিঙ্ক নেব। সো এটা হলো কি না জিঙ্ক ইন অ্যালকালাইন মিডিয়াম। পাঁচ নম্বর হচ্ছে জিঙ্ক ইন neutral medium, that is zinc in NH4Cl. এটা জেনারেলি অ্যারোমেটিক বলো বা অ্যালিফ্যাটিক নাইট্রো কম্পাউন্ডকে প্রথমত এরা মানে এতে পরিণত করে, সেটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিনে পরিণত করে। হাইড্রক্সিল অ্যামিন দেখো তুমি RNO2 নিয়েছো or ArNO2 নিয়েছো, যাই হোক না কেন তুমি যদি জিঙ্ক ইন NaCl নাও নিউট্রাল, তাহলে এটা ArNHOH হবে, আর এটা নিলে ArNHOH। এটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। হ্যাঁ N দেখো এটা হচ্ছে কি না N অ্যালকিল আর অ্যারাইল, দেখো N এর সাথে অ্যালকিল গ্রুপ আছে অথবা N এর সাথে অ্যারাইল, হাইড্রক্সিল অ্যামিন। এটার নাম হচ্ছে স্যার নিচে এটা কি লিখেছেন? কোনটা? নিউট্রাল। নিউট্রাল নিউট্রাল মিডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকিল হাইড্রক্সিল অ্যামিন। এটার পাশে লিখে নাও অ্যারাইল হাইড্রক্সিল অ্যামিন। তাহলে তুমি যদি জিঙ্কের সাথে অ্যালকালাইন মিডিয়ামে নাও অ্যাজোবেনজিন তৈরি হবে। নাইট্রোবেনজিনকে যদি তুমি এটা নাও নিউট্রাল মিডিয়ামে জিঙ্ক NH4Cl নাও, তাহলে অ্যারাইল মানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে, PHNHOH ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। বুঝতে পেরেছো? আমরা যেমন ফিনাইল হাইড্রোজেন যেমন ছিল, এটা হবে কি ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার দেখো this reaction forms the basis of Mulliken-Barker test. Mulliken-Barker মানে detection of nitro group, মানে বা আইডেন্টিফিকেশন অফ নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপকে সিলেকশন করার জন্য একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় মুলিকেন-বার্কার টেস্ট। বুঝতে পারছো? মুলিকেন-বার্কার। তাহলে আমরা এবার মুলিকেন-বার্কার টেস্টটা দেখব। দেখো Mulliken identification of nitro compounds, মানে অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রো গ্রুপ, তাদের আইডেন্টিফিকেশন করা হয়। তো প্রথমে কি করা হয়, নাইট্রো কম্পাউন্ডকে আমরা একটা নাইট্রো কম্পাউন্ড নিলাম, মনে করো নাইট্রোবেনজিন নিলাম, সেখানে যদি আমরা এই জিঙ্ক ইন NH4Cl দিই তাহলে এটা কি হবে, হ্যাঁ হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে NHOH। এটাতে যদি টলেন্স রিএজেন্ট দেওয়া হয়, এটাতে যদি আমরা টলেন্স রিএজেন্ট দিই, টলেন্স রিএজেন্ট
বলো কি, অলরেডি আমরা পড়ে নিয়েছি টলারেন্স রিএজেন্ট কি, বলো Ag NaH3 হোল 2 প্লাস OH মাইনাস, এটাকে আমরা TR বলছি। TR মানে হচ্ছে টলারেন্স রিএজেন্ট। TR মানে কি বলো, আগের দিনে Tolerance. বলেছি আমরা টলারেন্স রিএজেন্ট। টলারেন্স রিএজেন্ট দিলে এটা অ্যাকচুয়ালি নাইট্রোসো কম্পাউন্ডে কনভার্ট হবে, নাইট্রোসো, আর সাথে সাথে সিলভার মিনারেল প্রেসিপিটেশন পড়বে, নাইট্রোসো কম্পাউন্ড NO প্লাস Ag মিরার। তো এই টেস্ট বিকারের, হ্যাঁ বিকারের গায়ে এরকম মিরর সিলভার কালারের, মানে ধূসর গ্রে কালারের মিরর পড়ে যাবে। এটা হচ্ছে ডিটেকশন টেস্ট অফ নাইট্রো গ্রুপ। সো এখানে কি হচ্ছে, নাইট্রো গ্রুপকে প্রথমে জিঙ্ক ইন নিউট্রাল মিডিয়াম NH4Cl দিয়ে আমরা রিডিউস করছি। তারপর দেখো টলারেন্স রিএজেন্ট একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, দেখো এখানে অক্সিডাইজিং, এখান থেকে হাইড্রোজেন দুটোকে বার করে দিয়েছে, দেখো H2 বেরিয়ে গেছে। সো এটা কি অক্সিডাইজিং, টলারেন্স রিএজেন্ট একটা অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? Yes, sir. ফার্দার অক্সিডেশন হলে নাইট্রো হয়ে যেত, যদি আরো একটু বেশি অক্সিডেশন হতো মাইল্ড, দেখো আরেকটা যদি অক্সিজেন ঢুকে যেত NO2 হয়ে যেত। সো প্রথমে রিডিউস করা হয়েছে, তারপর তাকে অক্সিডাইজ করা হয়েছে এবং সিলভার মিররের পিপিটি পড়েছে। সো দিস ইজ দ্য বেসিস অফ এই রিঅ্যাকশনটা, দিস রিঅ্যাকশন ইজ দ্য বেসিস অফ Mulliken-Barker test, which is the identification of nitro compounds. ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এবার এসো সিলেক্টিভ, এবার হচ্ছে সিলেক্টিভ রিডাকশন। সিলেক্টিভ রিডাকশন, হ্যাঁ এটা হচ্ছে ধরো ডাইনাইট্রো কম্পাউন্ড আছে, সেখানে যদি আমরা NH4 হোল 2s, দেখো NH4 হোল 2s or Na2s, এরা কিন্তু সিলেক্টিভ রিডাকশন করে। হ্যাঁ ধরো ডাইনাইট্রো কম্পাউন্ড আছে, দেখো খুব ইম্পর্টেন্ট এটা একটা, NO2 দুটো জায়গায় দুটো আছে, এখানে একটা গ্রুপকে তুমি ধরো এটা দিয়েছো Na2s দিয়েছো, or NH4 হোল 2s দিয়েছো, তাহলে এখান থেকে তৈরি হবে one of them will be reduced, দেখো NH2। সো একটা হলো সিলেক্টিভ রিডাকশন। সো দেখো Na2s এটা খুব ইম্পর্টেন্ট এজেন্ট, হ্যাঁ এটা মনে রাখতে হবে। হ্যাঁ সো এরকম কিন্তু এটা কোশ্চেন আছে, ডিপিপি তে একটা কোশ্চেন আছে, দেখতে এরকম আছে, এখান থেকে এটা দিয়েছি, which of the following is a suitable reagent for this conversion? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো এইগুলো মোটামুটি রিডাকশন। এবার এখান থেকে একটা কোশ্চেন নেওয়া যাক, দেখো আমরা কোশ্চেন নিলেই বুঝতে পারবো কেমন কোশ্চেন এখান থেকে পড়েছে। তোমার ডিপিপি অলরেডি তোমাদের কাছেই আছে। সো দেখো এখানে কোশ্চেনটা আমি লিখছি, কোশ্চেনটা আছে কি, হচ্ছে যে প্রোডাক্টটা বার করতে বলেছে, দেখো C6H6, এখান থেকে প্রথমে কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছে, দিয়ে বলছে এটা A, এখান থেকে ফার্দার SnHCl দিয়েছে, বলছে B, and B is option A, nitrobenzene, option B, aniline, C, benzonitrile, option D হচ্ছে এটা কার্বফেনাইল, অপশন ফেনল, হ্যাঁ চলো ফেনল। বলো কি হবে? সুজয় ভৌমিক ঠিক বলেছে। স্যার অ্যামিনের ডিপিপিটা কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ দেখোনি? না স্যার। কে দেখেছো দিয়েছি কিনা? সবাই ঠিক বলছে স্যার। হ্যাঁ অ্যানিলিম, স্যার ওটা একটু অ্যানিলিম, ঠিক আছে তাই হলো অ্যানিলিম।
ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এটা মুছবেন না। দেখো, সব ডিপিপিতে কোশ্চেন পেয়ে যাবে। হ্যাঁ, এই আছে concentrated HNO3, concentrated H2SO4, X এখান থেকে LiAlH4, LaLH4, হ্যাঁ, ইথার দিয়ে বলছে OI is, তোমরাই বলো কি হবে। আমি আর এমস 2009 এর কোশ্চেন, অ্যানিলিন। এই তো এক্ষুনি ভুল করে দিলে। অ্যাজোবেনজিন। স্যার অ্যাজোর অ্যাজোবেনজিন হবে, অ্যাজোবেন। এই এখান থেকে নাইট্রোবেনজিন হবে, এই কোশ্চেন এমস 2009 এর কোশ্চেন, অ্যাজোবেনজিন হবে, এইটা তো এটা তো নাইট্রোবেনজিন, এটা হবে এখান দিলে so this will be the product azobenzene। তারপরে কোশ্চেন দেখো, সব ডিপিপিতে কোশ্চেন গুলো আছে। তারপর কোশ্চেন বলছে which of the following reagent which of the following reagent is not a good choice, for reducing an aryl nitro compound to an amine. Option A H2PT, option B LiAlH4 in ether, option C FeHCl, option D SnHCl। এমস 2013 দেখছো, এই তো পাচ্ছ সবাই। হ্যাঁ, শুভম, সাবির, ফেরদৌসি ঠিক বলেছে। কি হবে বলো? বি। ক্লিয়ার? একদম, এই জন্য তো আমি পড়িয়েছি এগুলো, না এগুলো কোশ্চেন এমস এ পড়েছে। এর আগেরটাও, এটাও এমস 2009, এটা এম 2013 এর কোশ্চেন। বুঝতে পেরেছো? সো আমাদের দেখো কিছুই নয়, বেসিক জায়গা থেকে কোশ্চেন পড়েছে, কিন্তু সেই জন্য আমি তোমাদের এটা লিখিয়ে দিলাম ভালো করে। হ্যাঁ, ঠিক আছে তো অনুভব, মিন্ময়? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। So option B will be the right answer. Rinku, বলো। অন্বেষা, ব্রততী, তৌফিক, সাবির। আচ্ছা, চলো। So option B, হ্যাঁ। নেক্সট আমরা সেকেন্ড প্রসেস চলে যাচ্ছি। এ হলো, এবার বি প্রিপারেশন চলছে। From, এবারে হবে from reduction of cyanides and isocyanides। চলো, reduction of cyanides and isocyanides। মনে রাখবে যে সায়ানাইড কে রিডাকশন করলে এই রিডাকশন গুলো জেনারেলি কি হয়, তুমি H2Ni মানে ক্যাটালাইটিক রিডাকশন করতে পারো, অথবা LiAlH4। সো দেখো, সায়ানাইড কে করলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। cyanide will give 1 degree amine, while isocyanide will give
2 degree amine. Cyanide will give 1 degree amine, while isocyanide will give 2 degree amine on reduction with LiAlH4 or catalytic hydrogenation H2PT etc. যেটা আমরা পড়ি আর কি। হ্যাঁ, H2PT হতে পারে, H2 raninic হতে পারে। দেখো 1 ডিগ্রি অ্যামিন এই যে RCN, এটা হচ্ছে সায়ানাইড RCN। এখানে তুমি কি দিচ্ছ? এখানে দিচ্ছ মনে করো H2PT or LiAlH4 দিলে এটা হবে R, এখানে CH2, এখানে NH2। দেখো তাহলে এখানে ডাবল বন্ডের জায়গায় এখানে দুটো হাইড্রোজেন ঢুকেছে আর CH2 NH2। কথা বুঝতে পারছো? তাহলে প্রাইমারি অ্যামিন এটা দেখো, তাহলে এটা হচ্ছে সায়ানাইড অর এটাকে নাইট্রাইল বলে, নাইট্রাইল, আর এটা 1 ডিগ্রি অ্যামিন। আর দেখো আইসোসায়ানাইড RNC, দেখো RNC জেনারেলি কি হয়, এই যে নাইট্রোজেনের ট্রিপল বন্ড তৈরি হয়, ডেটিভ বন্ড বলে এটাকে। এই যে নাইট্রোজেনের এ আছে এই দিকে দিয়ে দিল, ডেটিভ বন্ড হয় এটাকে RNC। এটাকে যদি তুমি একই রকম ভাবে H2PT or LiAlH4 দিয়ে দাও, তাহলে এটা RNH এটা তৈরি হয়। তাহলে এটা কত ডিগ্রি অ্যামিন বলবো বলো? 2 ডিগ্রি। দেখো 2 ডিগ্রি। নাইট্রোজেন দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, সো RNH3। নাইট্রোজেন দেখো তিনটে বন্ড করতে পারে ম্যাক্সিমাম। দেখো একটা কার্বনের সাথে করেছে, একটা কার্বনের সাথে করেছে, একটা হাইড্রোজেনের সাথে করেছে, এর মাথায় লোন পেয়ার আছে। সো 2 ডিগ্রি অ্যামিন। কথা বুঝতে পেরেছো? দেখো এখান থেকে একটা কোশ্চেন নেওয়া যাক। দেখো এটা AIPMT 2007 এর কোশ্চেন, which of the following on reduction with LiAlH4 yields a secondary amine? হ্যাঁ, আমরা কোশ্চেন লিখছি। কোশ্চেন when 2 degree amine, আমি বেশি কিছু লিখছি না, is produced, when 2 degree amine is produced, when 2 degree amine is produced, if LiAlH4 is used as a reducing agent। দেখো অপশন এ নিচ্ছি আমরা। দাও কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি। মিথাইল সায়ানাইড। অপশন বি হচ্ছে নাইট্রোইথেন। অপশন সি হচ্ছে, দেখো অপশন সি হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। অপশন ডি হলো অ্যাসিটামাইড। দেখো কোথায় 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। হ্যাঁ, সবাই ঠিকই বলছো, যারা বলছো সে ঠিকই বলেছে, সায়ন্তন ঠিক বলেছে, বলো অপশন সি ইজ দ্য রাইট অপশন সি। হ্যাঁ, মিথাইল আইসোসায়ানাইড ইউজ করলে, আইসোসায়ানাইড করলে 2 ডিগ্রি অ্যামিন হয়। সুতরাং আবারও বলি 2 ডিগ্রি অ্যামিনের গল্প হয়তো এনসিইআরটি তে নেই, বুঝতে পেরেছো? মনে হচ্ছে নেই, আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, সেই জন্য আমাদের দরকার, কেন কোশ্চেন পড়েছে এবং এটা AIPMT কোশ্চেন, মানে যারা আগে যেটাকে নিট, এখন যেটা হচ্ছে জারি ভার্সন হচ্ছে AIPMT আর কি। চলো তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি, প্রিপারেশন চলছে। রিডাকশন অফ সায়ানাইডস হলো, এবার রিডাকশন অফ অ্যামাইডস। স্যার নাইট্রোইথেন দিয়ে প্রাইমারি তৈরি হবে, প্রাইমারি অ্যামিন।
বুঝতে পারলাম কোথায় বলছে নাইট্রোইথেন? তো নাইট্রোইথেন ইউজ করলে 1 ডিগ্রি অ্যামিন প্রডিউস হতো এই হ্যাঁ কোশ্চেনটায়। হ্যাঁ 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 ওই তো CH3 CH2 NH2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্যার LiLH4 এর সাথে এথারটা ইউজ করতে হবে না? না না 2 ডিগ্রি আমরা কি বললাম 2 ডিগ্রি অ্যামিন তৈরি করতে গেলে আমাকে মিথাইল আইসোসায়ানাইড ইউজ করতে হবে। এখনই তো পড়ালাম এই যে আইসোসায়ানাইড দিলে তো 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে। এই দেখো 2 ডিগ্রি অ্যামিন, এই যে সায়ানাইড while isocyanide will give 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, মানে LiLH4 এর সাথে এই এথারের কি কাজ আছে? ওরা মিডিয়াম সলভেন্ট। ইথারের আলাদা কোনো ফাংশন নেই, সলভেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে এসো রিডাকশন অফ অ্যামাইডস সি। আবারও বলি ইথার ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইথার মেনশন করতেও পারো নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। রিডাকশন অফ অ্যামাইডস দেখো, অ্যামাইডস মানে দেখো অলরেডি আমরা বলেছি আর সি ডবল বন্ড ও NH2। এখানে যদি তুমি LiAlH4 দাও, একটা এক্সেপশনাল কেস বলেছিলাম। ইন আনাদার কেসে এখান থেকে ডিভিশন হচ্ছিল, কিন্তু এখান থেকে ভাঙবে। হ্যাঁ না, মনে পড়ছে? বলো কি তৈরি হবে? RCH2 NH2 1 ডিগ্রি অ্যামিন হবে। দেখো বাদ বাকি যদি এরকম থাকতো, এটা হচ্ছে অ্যাসিডের ডেরিভেটিভ। তুমি যদি এরকম নিতে RC ডবল বন্ড O, এখানে তুমি মনে করো Cl নিয়েছো, এখানে LiAlH4 দিলে এটা লিখো না, জাস্ট শুধু দেখো এখান থেকে ক্লিভেজ হচ্ছিল আর CH2OH প্লাস HCl হতো। এটা এখানে যা কিছু নেবে LiLH4 কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল ফাংশনাল গ্রুপকে অ্যালকোহলে কনভার্ট করে, এক্সেপ্ট দিস। মনে পড়ছে? হ্যাঁ স্যার। ইন অ্যালকোহল চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছিলাম অ্যালকোহল প্রিপারেশনে। সো অনলি দিস ইজ দ্য এক্সেপশনাল কেস। তো এটা আমাদের এক্সেপশনটা ভালো করে পড়তে হবে। সো দেখো 1 ডিগ্রি অ্যামিন হতে পারে, এটা 1 ডিগ্রি অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামাইড থেকে দেখো আর সি ডবল বন্ড ও NH R ড্যাশ 2 ডিগ্রি অ্যামাইড, এখান থেকে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে আর CH2 NH R ড্যাশ। দেখো এই যে এটা একটা অ্যালকিল গ্রুপ, এটা একটা অ্যালকিল গ্রুপ, 2 ডিগ্রি অ্যামিন। দেখো তারপরে 3 ডিগ্রি অ্যামাইড আর সি ডবল বন্ড ও N R ড্যাশ R ডবল ড্যাশ, ডিফারেন্ট বোঝাতে ইউজ করছি, দুটোই আর আছে, এইচ এর জায়গায় দুটোই অ্যালকিল গ্রুপ। সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামাইড। দেখো এই নাইট্রোজেনের সাথে 3টে ডিফারেন্ট গ্রুপ আছে, সো এখানে কি করা হবে? 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে আর CH2 N R ড্যাশ R ডবল ড্যাশ। তাহলে এই যে নাইট্রোজেনটা দেখো এটা একটা অ্যালকিল গ্রুপ, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। সো রিডাকশন অফ অ্যামাইডস থেকে আমরা রিডাকশন অফ অ্যামাইডস, অ্যামাইড রিডাকশন করে আমরা অ্যামিন তৈরি করলাম। This is an interesting reduction, interesting type of reduction, because in most of the cases carbonyl functional group on reducing with on treating with LiLH4 they generally produce alcohol, except this আমি তখনও পড়িয়েছিলাম, আবারও মেনশন করে দিলাম। অ্যালকোহল ক্লাস করেছো? বলেছিলাম এটা, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এই জন্য বারবার দেখো, বারবার কিন্তু আলোচনা হচ্ছে। মাহবুব বলো, ভালো করে পড়ো। হ্যাঁ বাবা, হ্যাঁ স্যার। সো নেক্সট সবাইকেই বলছি, শুধু মাহবুব নয়, হ্যাঁ সবাইকেই পেতে হবে। হ্যাঁ, যত বেশি স্টুডেন্ট তোমরা, শুধু আমার নাম হবে তা নয়, আমার নাম হলেও আর আমরা প্রচার করতে পারবো না, হ্যাঁ বিজ্ঞাপন করতে পারবো না। সুতরাং আমাদের বিজ্ঞাপন তোমরাই। হ্যাঁ, তোমাদের রেজাল্ট ভালো হলে তোমাদেরই লাভ। যদি এখন ভাবো যে তোমার রেজাল্ট হলে ফারুক স্যারের কাছে বেশি স্টুডেন্ট হবে, হ্যাঁ নাম হবে,
তাই আমি পাবো না, সেটা আলাদা কথা। হ্যাঁ, কেননা তুমি ডাক্তার, তুমি মেডিকেলে চান্স পেয়ে গেলে আমি তো টাকাগুলো ইনকাম করবো, তাই না? সেখান থেকে এরকম তো কোনো ব্যাপার নয়। সুতরাং তোমাদের সাফল্য তোমাদেরই জন্য। সো চলো নেক্সট আমরা অ্যামাইডস থেকে বললাম। এবার একটা ইন্টারেস্টিং সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো এটা লেখা হয়ে গেছে তোমাদের? হ্যাঁ স্যার, হয়ে গেছে। পাঁচ বলছে ডি, গ্যাব্রিয়েল থ্যালিমাইড, PHTHALIMID, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। প্রথমত তোমাদের বলে দিই, এখান থেকে শুধুমাত্র প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন ক্যান বি সিনথেসাইজড অনলি। হ্যাঁ, আগে এখান থেকে কি অনলি, হ্যাঁ, প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, only primary aliphatic amine is synthesized. তার মানে no 2 degree, তার মানে কি no 2 degree or 3 degree amine or aromatic amine or aromatic amine or aromatic amine, এগুলো সিনথেসিস করা যায় না। Only primary aliphatic amine can be synthesized. So thaliamide, দেখো thaliamide একটু দেখে নেওয়া যাক। যেমন ধরো থ্যালিক অ্যানহাইড্রাইড পড়েছিলাম আগের দিন, আজকে thaliamide দেখো। এই thaliamide NH, এটা হচ্ছে thaliamide। এই thaliamide থেকে আমরা কি করব, এখান থেকে NH2 আর NH2 তৈরি করব। সো আমি রিঅ্যাকশনটা উপরে লিখছি। এটাকে কি করা হয়, প্রথমে এটাকে অ্যালকোহলিক KOH এর সঙ্গে রিঅ্যাকশন করানো হয়। ফার্স্ট উই ট্রিট উইথ অ্যালকোহলিক KOH, তারপর অ্যালকোহলিক KOH এর সঙ্গে রিঅ্যাকশন করার পরে এটাকে নেক্সট ইট ইজ ট্রিটেড উইথ অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ট্রিটমেন্ট করা হয়। ইট অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল, এইটা তখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ফাইনালি আমরা হাইড্রোলিসিস, alkaline hydrolysis or acidic hydrolysis gives us the final product. চলো আমরা দেখছি এবার। দেখো তাহলে কি বললাম, প্রথমে আমরা অ্যালকোহলিক KOH এর সাথে রিঅ্যাকশন করব। মানে সেটা অ্যালকোহলিক, মানে সেটা ইথানল হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা অ্যালকোহল নিলাম, অ্যালকোহলিক ALC, হ্যাঁ, অ্যালকোহলিক KOH দিলে এটা, যেহেতু অ্যালকোহলিক কেসটা OH মাইনাস বেস হিসেবে কাজ করবে, OH মাইনাস এখানে বেস হিসেবে কাজ করে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে N মাইনাস and K প্লাস। আর দেখো এই H প্লাস, এই OH মাইনাসটা এই H প্লাস কে নিয়ে নিল, abstract the proton. So N minus K plus, now this minus become a nucleophile, so itself a nucleophile, Nu minus হিসেবে কাজ করবে। কোথায় অ্যাটাক করবে দেখো, RX, it will attack to RX plus RX, alkyl halide নিলাম। কেন অ্যারোমেটিক অ্যামিন তৈরি হয় না, that is the reason, because aryl halide does not take part in, generally does not take part in nucleophilic substitution reaction. So preferably 1 degree alkyl halide নেওয়া হয়। তাতে করে কি হবে, ওই জন্য অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনই তৈরি হয়। এটা কি অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, তো KX তৈরি হয়ে যাবে। সো দেখো নেক্সট হোয়াট হ্যাপেন, NR এই তৈরি হলো প্লাস KX, আমি আর লিখছি না। এবারে এটা হাইড্রোলিসিস করতে হবে। হাইড্রোলিসিস কি, তুমি অ্যাকুয়াস KOH অথবা অ্যাকুয়াস NaOH দাও, মানে হাইড্রোলিসিস করছো। তাহলে এখান থেকে
থ্যালিক অ্যাসিডের সল্ট তৈরি হবে আর RNH2 তৈরি হবে RNH2 প্লাস, দেখো এখান থেকে থ্যালিক অ্যাসিডের সল্ট তৈরি হবে O মাইনাস Na প্লাস O মাইনাস Na প্লাস, এই যে সল্ট তৈরি হলো। এবার দেখো তুমি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটা যে এই যেটা হয়েছে না, এটাকে যদি তুমি আরেকটু মানে এখানে H2O দাও তাহলে এটা থ্যালিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। দেখো COOH COH, সেই থ্যালিক অ্যাসিড থেকে তুমি আবার থ্যালিমাইড সিনথেসিস করতে পারবে। সো দিস ইজ, দেখো এটা ওয়েস্টেজ হচ্ছে না, এখান থেকে জল দিলেই থ্যালিক অ্যাসিড THALIC থ্যালিক অ্যাসিড। তুমি ছবিটা এঁকে নাও, এখানে COOH হয়ে যাবে, এটাও COOH এটাও COOH, থ্যালিক অ্যাসিড। এই থ্যালিক অ্যাসিড থেকে আমি আবার থ্যালিমাইড সিনথেসিস করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আপনি ওই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কি বললেন? যেহেতু এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তাই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ইজ প্রিফার্ড। এটা নিউক্লিওফাইল 1 হ্যাঁ ডিগ্রি স্যার, হ্যাঁ। প্যাসিভ অ্যাটাক করলো, সো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আচ্ছা। প্রিফার করা হয়েছে। ওখানে কোনো অ্যারোমেটিক হ্যালাইড নেওয়া যাবে না, ARX নেওয়া যাবে না। তাহলে ARNH2 কেন হবে না? Why ARNH2 is not formed? Because ARX does not take part in nucleophilic substitution reaction. It is a nucleophile, দেখো এই অ্যাটাক করছে না, হ্যাঁ সো এই জন্য হ্যাঁ ঠিক আছে। এই যে দ্যাট ইজ হয় মানে অ্যালকিল মানে অ্যারাইল হ্যালাইড নেওয়া হয় না ওখানে, এবং প্রিফারেবলি 1 ডিগ্রি, ওই জন্য 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, 2 ডিগ্রি ওখানে করা যাবে না, যেহেতু এটা বাল্কি। দেখো দিস নিউক্লিওফাইল ইজ এ বাল্কি নিউক্লিওফাইল, তাই না? হ্যাঁ না বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ সো বাল্কি নিউক্লিওফাইল, সো প্রিফারেবলি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ইজ টেকেন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। সো শুধুমাত্র কি তৈরি করা যাবে বলো? 1 ডিগ্রি। শুধুমাত্র অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন, নট অ্যারোমেটিক করা যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো চট করে কপি করে নাও। এরপর আরো একটা ইন্টারেস্টিং মানে সিনথেসিস, সেটা হচ্ছে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। স্যার এই থ্যালিমাইড সিনথেসিসের মেকানিজমটা ইম্পর্টেন্ট নয়? এটাই তো, এর থেকে ভালো মেকানিজম আর কি আছে বলো? এটাই তো মেকানিজম, এইটুকুই জানলেই হবে। এই যে প্রথমে এখানে কি হচ্ছে, দিস বেস অ্যাবস্ট্রাক্ট দিস প্রোটন, এই যে সো ও H2O হয়ে যাচ্ছে and this become minus, so this K plus minus and K plus N minus K plus, then this is a nucleophile, it attacks the RX from the back side, that is SN2 reaction. এটাই তো মেকানিজম। আচ্ছা। সো লেখা হয়ে গেছে? হ্যাঁ লেখা হয়েছে বন্ধু? হ্যাঁ স্যার হয়ে গেছে। কথা বলছো না তোমরা? হ্যাঁ চলো, আর কিছুদিন তো বাকি, তারপর আমি আর কথা বলবো না। এখন আমার কথা বলার সময়, এরপর তোমাদের কথা শুনবো। হ্যাঁ বুঝতে পেরেছো? আর কিছুদিন, আরে মঙ্গলবার, তারপরে তো পরীক্ষা নেব, তারপর থেকে যেদিন পরীক্ষা নেবো এই রোজার মাসে, ইন দ্য মান্থ অফ রামাদান, মঙ্গলবারে করে সন্ধ্যাবেলা পড়াবো আমি 7টা থেকে বা 7:30 থেকে, 7:30 থেকে ইফতার করতে। হ্যাঁ রোজার মাসে তো না খেয়ে বকা যাবে। স্যার 18 তারিখ তো সিলেবাস শেষ হবে না স্যার? হ্যাঁ এটা সেলিব্রেশন হবে। হ্যাঁ সেটা পড়াবো, আস্তে আস্তে পড়াবো। সিলেবাস মানে কি, সো কল্ড, দেখো এই তো এইটা হলে আর মানে সালফোন মানে কি সারফেস কেমিস্ট্রিটা পড়াতে হবে ওটা, তারপর এই যে পলিমারটা আমি অল্প অল্প পড়াবো। একদিন এরকম পরীক্ষা হবে, রাতের বেলা একটা পলিমার পড়িয়ে দেবো, তারপরে হয়ে গেল। আর তো কিছু সে অর্থে বাকি নেই, তাই না বলো? নাকি স্যার এনভায়রনমেন্টাল সায়েন্সটা পড়াতে হবে? না না স্যার, ওইগুলো আর পড়াতে হবে না না না, তুমি যদি বলো তাহলে আমি ওটাও। 18 তারিখ তাহলে অ্যালকোহল খাওয়া হবে সিলেবাস শেষ হলে।
হ্যাঁ, যাদের কাছে অ্যালকোহল যদি কাছাকাছি না থাকে, যদি স্যানিটাইজার থাকে স্যানিটাইজার খেয়ে নেবে। ভেতরে যদি করোনা ভাইরাস ঢুকে যায়, না এসব ভাইরাসকে নিয়ে কোনো ঝামেলা নাই, তাহলে কাউকে না হোক, এসব নিয়ে ঠাট্টাই আর কি নয়। চলো, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, কত নম্বর ই, তাই তো? হফম্যান bromamide bromamide degradation reaction, Hoffman bromamide degradation reaction, মানে এখানে অ্যামাইড গ্রুপ প্রথমে অ্যামাইড থেকে সিনথেসিস করা হবে। হ্যাঁ, অ্যামাইড থেকে প্রথমত আমি বলে দিই, দেখো এটাতে আমরা জেনারেলি অ্যামাইড ইউজ করি, আর সি ডবল বন্ড ও NH2, অ্যামাইড থেকে আমরা Br2 in NaOH, এটা দিলে এখান থেকে আমাদের তৈরি হবে RNH2, এখান থেকে CO2 টা বেরিয়ে গেল, প্লাস Na2CO3 প্লাস আর কি হবে NaBr প্লাস H2O এখান থেকে তৈরি হবে। তো আমরা যদি ফুল ব্যালেন্স রিঅ্যাকশনটা লেখা দরকার, হ্যাঁ, তারপর আমরা মেকানিজম আসবে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা। হ্যাঁ, RC ডবল বন্ড ও NH2 অ্যামাইড, এখানে আমরা লিখছি কি Br প্লাস Br2 প্লাস 4NaOH থেকে RNH2 প্লাস Na2CO3 প্লাস 2NaBr প্লাস 2H2O। এটা এই জন্য বললাম ব্যালেন্স, মানে ব্যালেন্স এই জন্য করলাম, এটাও কোশ্চেন করেছে এখান থেকে যে কতগুলো NaOH মলিকুল, মানে তোমাকে বলছি, দেখো কোশ্চেনটা আমার কাছে আছে, কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন করেছে JEE Main 2016, তোমরা শোনো কোশ্চেনটা। হ্যাঁ, শোনো, in the Hoffman bromamide degradation reaction, the number of moles of NaOH and Br2 used per mole of amine produce, মানে 1 মোল অ্যামিন তৈরি হওয়ার জন্য কত মোল Br2 আর NaOH নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে। অপশন এ 1 মোল NaOH 1 মোল Br2, অপশন বি 4 মোল of NaOH 2 মোল of Br2, অপশন সি 2 moles of NaOH 2 moles of Br2, option D 4 moles of NaOH and 1 mole of Br2. Sir, D. D. This question is very important, JEE Main 2016 এর কোশ্চেন। তাহলে এই রিঅ্যাকশনটা এই জন্য ব্যালেন্সিংটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো আমরা এর মেকানিজমটা পড়বো, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখানে দেখো তুমি পরিষ্কার কথা, এই যে ডিগ্রেডেশন মানে কি, এখান থেকে এই CO টা বেরিয়ে যাচ্ছে, দেখো একটা কার্বন কমে যাচ্ছে, দেখো, আর CO টা বেরিয়ে গিয়ে NH2 হচ্ছে। সো এই রিঅ্যাকশনটা আমরা মেকানিজমটা দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট মেকানিজম। দেখো এখানে প্রথমত এই যে NaOH এর সাথে NaOH প্লাস 2NaOH প্লাস Br2 রিঅ্যাকশন করে NaBr প্লাস NaOBr তৈরি হয়, সোডিয়াম হাইপোব্রোমাইড তৈরি হয়। এটা এখানকার মানে রিঅ্যাক্টিভ স্পিসিস, সোডিয়াম হাইপোব্রোমাইড NaOBr, হ্যাঁ, হাইপোহ্যালাইড, যেটাকে বলে হাইপোহ্যালাইড। এই একই জিনিসটাও কিন্তু এই একই জিনিস আরেকটা জায়গায় তৈরি হয়, কোথায় বলো তো? NaOBr, বলো বলো, আমি তো আগে কয়েকটা দিন আগেই পড়ালাম। কি রিঅ্যাকশন, কি টেস্ট? হ্যালোফর্ম টেস্টেও তো এরকম তৈরি হচ্ছিল, মনে নেই? কথা বলছি না কেন? হ্যাঁ স্যার। ওখানে তো X2 আর NaOH নেওয়া হচ্ছিল, তাই না? ওখানেও X2 আর NaOH নেওয়া হচ্ছিল, ওখানেও সোডিয়াম হাইপোহ্যালাইড ইউজ করছিলাম, বলে মনে রাখবে কিন্তু। হ্যাঁ, দেখো তো এবারে দেখো রিঅ্যাকশন মেকানিজম আমরা দেখছি। এই যে
আমরা নিলাম কি আর সি ডবল বন্ড ও NH2 এর সঙ্গে আমি কি দিচ্ছি এখানে Br2 হ্যাঁ ইন NaOH অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা করে কে NaOBr এখানে দেখো NaO মানে NaO মাইনাস এখান থেকে রিঅ্যাকশনটা প্রথমে ইনিশিয়ালি দেখো আর সি ডবল বন্ড ও NH একটা Br এইটা তৈরি হয় প্রথম ধাপে এখান থেকে একটা H বেরিয়ে যায় কি এই জিনিসটা প্রথমে তৈরি হচ্ছে দেখো এটা হচ্ছে ব্রোমামাইড এটাকেই বলে ব্রোমামাইড সো এটা হচ্ছে অ্যালকিল ব্রোমামাইড প্রথমে এই যে এখান থেকে একটা H বেরিয়ে গিয়ে একটা Br ঢুকলো প্লাস HBr তৈরি হলো এখান থেকে দেখো নেক্সট এবারে আমরা এখানে OH মাইনাস যেহেতু KOH ইউজ করছি বা NaOH OH মাইনাস দিচ্ছি এই OH মাইনাসটা এই যে Hটাকে তুলে নেবে এই যে প্রোটনটাকে তাহলে তৈরি হবে আর সি ডবল বন্ড ও N এর মাথায় মাইনাস এটা Br এই তৈরি হলো এখান থেকে কিন্তু ওরা জিজ্ঞেস করেছে যে কোনটা এখানকার কোনো ইন্টারমিডিয়েট নয় এরকম কোশ্চেন করেছে সুতরাং এই যে রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো কি হচ্ছে এবার মাইগ্রেশন হবে হ্যাঁ এই যে অ্যালকিল গ্রুপটা এখান থেকে এখানে মাইগ্রেট করবে এটা যখনই মাইগ্রেট করলো এখান থেকে এখানে গেল কার্বন থেকে গেলে কার্বনের মাথায় প্লাস হবে আর এটা এখানে গেল বলে এটা বেরিয়ে যাবে বিআরটা তাহলে দেখো কি হচ্ছে এটা হচ্ছে মাইগ্রেশন হচ্ছে হ্যাঁ দেখো both side arrow দাও মাইগ্রেশন সো কি হলো দেখো আর এই আরটা কি n এর মাথায় জুড়লো n এর মাথায় মাইনাস আছে সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও দেখো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এইটাকে এবারে রেজোনেন্স করে এটা একটা বন্ড তৈরি করবে দেখো এখান থেকে এটা বলো যে কি এটা কি বলছিলাম যে স্যার মাইগ্রেশন স্যার ওই জায়গাটা আরেকবার বলুন অ্যালকিল মাইগ্রেশন দেখো এবারে কি হচ্ছে এটা রেজোনেন্স করে আর এন ডাবল বন্ড সি ডবল বন্ড ও এইটা তৈরি হয় অ্যালকিল এর নাম হচ্ছে অ্যালকিল আইসোসায়ানেট ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা হ্যাঁ মানে ইন্টারমিডিয়েট যেটা কিনা আরো অনেকগুলো রিঅ্যাকশন আছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই যেমন লুজেন রিঅ্যাকশন কার্টিয়াস রিঅ্যাকশন হ্যাঁ তারপর এই সমস্ত রিঅ্যাকশনের সেম ইন্টারমিডিয়েট দিয়ে যায় লুজেন কার্টিয়াস সিলেবাসে নাই দরকার নাই আগে আমি এসব পড়াতাম ফালতু দরকার নেই আমাদের ভাবমেন্টটা ভালো করে করলেই হয় স্যার অ্যালকাইল মাইগ্রেশনটা আরেকবার ওখানটা বলবেন এখান থেকে দেখো এখান থেকে এই আর গ্রুপটা এখান থেকে এখানে যাবে এন এর কাছে যাবে এখান থেকে এখানে গেল এখান থেকে এখানে যাওয়ার পরে এই দেখো যখনই কার্বন থেকে খুলে যাচ্ছে কার্বনের মাথায় প্লাস হচ্ছে কার্বনের মাথায় প্লাস হলো আর এই আরটা যখন এই এন এর কাছে গেল এনটা তখন এই বিআর টা ছেড়ে দিল তাহলে কি হলো দেখো আর গিয়ে জুড়লো এন এর মাথায় তার মাথায় মাইনাস আছে এনটা জুড়ে আছে সি এর সাথে এখান থেকে বেরিয়ে যাওয়ার কারণে প্লাস হলো আর ডাবল বন্ড ও ঠিক আছে রিঅ্যাকশন মেকানিজম তোমাকে বলে রাখি যারা প্রবাবল মেকানিজম দিয়েছে যারা মেকানিজম দেয় তারা বলে অ্যাকসেপ্টেড মেকানিজম সুতরাং যারা মেকানিজমটা তৈরি করেছে এবং তারা এভিডেন্স দিয়েছে এর সাপেক্ষে এভিডেন্স দিয়ে তারা প্রমাণ করে দেখিয়েছে তবেই সেটা অ্যাকসেপ্টেড হয়েছে সেই জন্য এটা আমার নয় তাদের দেওয়া মেকানিজম তারা এইভাবেই লিখেছে সো দেখো অ্যালকিল আইসোসায়ানেট ভেরি ইন্টারেস্টিং একটা ইন্টারমিডিয়েট এবার একে তুমি যদি এখানে জল দাও জল H2O দিচ্ছ দেখো আমি যদি উপরে করতাম ভালো হতো তারপরে দেখো দিলে হাইড্রোলাইসিস করলে তৈরি হবে আর NH2 প্লাস CO2 এই আর NH2 প্লাস CO2 কিভাবে হচ্ছে সেটা আমি দেখাতে পারি তোমাদের বাকি মেকানিজমটুকু দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে প্রথমে যখনই তুমি জল দিচ্ছ H আর OH যুক্ত হবে দেখো আর N ডবল বন্ড C ডবল বন্ড O এখানে জল দিলে এই যে আর N H সিঙ্গেল বন্ড C
এই COH, এখানে H আর এখানে OH যুক্ত হবে, এখানে ডবল বন্ড O। এই দেখো এবারে কি হচ্ছে, এটা এই H আছে, এইটা কি এখানে ডবল বন্ড করলো, আর এটা এর মাথায় মাইনাস হয়ে গেল, ভেঙে গেল। তাহলে দেখো এটা C ডবল বন্ড O আর এটা C ডবল মানে CO2 হয়ে বেরিয়ে যাবে, এটা N এর মাথায় মাইনাস হবে, এই H প্লাসটা ওখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, আর NH মাইনাস সেটা H প্লাসটা নিয়ে নেবে এখানে, আর NH2 প্লাস CO2, বুঝতে পেরেছো? দেখো এইটা এখানে ডাবল বন্ড তৈরি করছে, C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও CO2 প্লাস এই যে এখানে চলে যাচ্ছে, এই H প্লাসটা খুলে যাচ্ছে, এই N মাইনাসের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। যেমন ধর কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট মানে রিঅ্যারেঞ্জমেন্ট, স্মিথ রিঅ্যাকশন, হ্যাঁ, তারপরে আরো এরকম কার্টিয়াস লুজেন্ট রিঅ্যাকশন, এগুলো তোমাদের সিলেবাসে নেই, এগুলো সব এই ইন্টারমিডিয়েটের মধ্য দিয়েই যায়। হ্যাঁ হ্যাঁ, না না CO2 হবে। হ্যাঁ তুমি কি তো CO2 লিখেছি। ঠিক আছে, দেখো এখান থেকে কোশ্চেন, যেগুলো কোশ্চেন পড়েছে আমরা সেই কোশ্চেন একটু দেখে নিচ্ছি। দেখো একটা কোশ্চেন তো অলরেডি তুমি দেখেছো যে কি পড়েছে, সেটা হলো কত মোল মানে 1 মোল অ্যামিন তৈরি করতে কত মোল Br2 আর কত মোল NaOH লেগেছে, ওটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন এখান থেকে পড়েছে, দেখো কোন জায়গাটা মুছবো বলো, মেকানিজমের উপরেরটা। সব রিঅ্যাকশনের মেকানিজম জানা দরকার নেই, আমি আবারও বলি, কিন্তু এটা দরকার আছে। হ্যাঁ, কেননা কোশ্চেন দেখো এখান থেকে পড়েছে, among the following which one does not act as an intermediate? Which one among the following, which one does not acts as an intermediate in Hofmann bromide reaction, in Hofmann bromide intermediate in Hofmann bromide reaction, in Hofmann bromide reaction। দেখো অপশন এ দিয়েছে, অপশন এ দিল RnCO, অপশন বি হচ্ছে RCON, অপশন সি RCONHBr, আর অপশন ডি হলো RNC। Which of the following does not act as an intermediate in Hofmann bromide degradation reaction? ঠিক আছে, AIMS 2005 শুভম ঠিক বলেছে। হ্যাঁ, কৌস্তব পরিয়া ঠিক আছে, শ্রেয়া সামন্ত ঠিক আছে। দেখো তাহলে দেখো RnCO, দেখো এই যে RnCO এটা আছে,
দেখো এটা আছে RNCO RCON RCO, এই যে দেখো এটা অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি, অনেক সময় কি অনেকেই দেখিয়েছে এটা আর কি, অনেক সায়েন্টিস্ট এটাকে বলেছে যে এখানে এটাও হতে পারে RCON Br মাইনাস হিসেবে এটা ভেঙে যায়। হ্যাঁ, এটা এরকম করে তোমরা লিখতে পারো যে কিছুটা থাকে আর কি, R C ডবল বন্ড O, এখানে N গেল প্লাস Br মাইনাস হিসেবে বেরিয়ে যায়, অনেকে বলেছে, তাই এটা একটু লিখে রাখো। হ্যাঁ, এটা সম্ভাবনা আছে একটা আর কি। হ্যাঁ, মানে এটা জানতে হবে, আমি তোমাদের বলতে কি আর বলা হলো না, কারণ আমি দেখছি, আমি নিশ্চয়ই ওটা লিখে রেখেছি ওখান থেকে কিছু বলার জন্য। স্যার ওটা বিআর প্লাস আছে? দাঁড়াও বলছি, না ওটা বিআর বেরিয়ে যাচ্ছে বিআর মাইনাস হিসেবে, ওটা বিআর প্লাস না, বিআর আমি মাইনাস লিখেছি তো এখানে। হ্যাঁ, বিআর মাইনাসই থাকবে এটা। আর এন এর মাথায় মাইনাস থাকবে না, আর সি ডবল বন্ড ও এন। হ্যাঁ, এখান থেকে বিআর বেরিয়ে গিয়ে বিআর মাইনাস হয়ে যাচ্ছে আর সি ডবল বন্ড এন, তার মানে আর সিও এন এটাও তৈরি হবে, আর সিও এন লিখে নাও। হ্যাঁ, আর সিও এন এটা, আর ফাইনালি দেখো এটা আর সিও এন এইচ বিআর, দেখো আর সিও এন এইচ বিআর, এটাও এইটাই শুধুমাত্র হচ্ছে না, আর এন সি এমস 2005 এটা পড়েছিল। হ্যাঁ, এই কোশ্চেনটা। সো এখান থেকে কি মানে একটু রিঅ্যাকশন মেকানিজমটা জানা দরকার, তাতে করে আমরা অ্যাট লিস্ট মনে রাখবো যে কোনগুলো হয় কোনগুলো হয় না। তো আরএনসি একেবারে সম্ভাবনা নেই, দেখো কোনোভাবে এটা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি বলে যে তুমি এটাও জেনে রাখো, সরাসরি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে মানে যে অ্যালকিল আইসোসায়ানেট অ্যালকিল আইসোসায়ানাইড বলে দিল, হুইচ অফ দ্য ফলোইং, আমি দিলাম কোশ্চেনটা মনে করো, ইজ অ্যান ইন্টারমিডিয়েট in the Hofmann bromide degradation, alkyl isocyanate, alkyl isocyanide, alkyl cyanide, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো তুমি সায়ানাইড, এটা সায়ানাইড লিখেছো, তুমি হঠাৎ করে তোমার ভুলে গিয়ে কিছুটা উজ্জ্বল হয়ে গিয়ে অ্যালকিল সায়ানাইড তোমার মনে আছে, আরএনসি লিখে দিয়েছে, এটা আইসোসায়ানাইড। দেখো এটা কি বলো, আইসোসায়ানাইড না? হ্যাঁ স্যার। কিন্তু এটা আমরা আইসোসায়ানেট, তুমি ভাবছো তাই তো, আইসোসায়ানেট স্যার আমাদের কিছু বলেছিল, তাহলে আইসোসায়ানেট নট আইসোসায়ানাইড, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। এগুলো এইটাই আসলে কি বলতো, তোমাদের জন্য এগুলো কোশ্চেন অ্যানালিসিস হচ্ছে, দেখো আমরা কোশ্চেনের উপরে রীতিমতো আলোচনা করছি। সো এটা একটা ব্যাপার। আর একটা জিনিস এখান থেকে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন থেকে মনে রাখতে বলবো, সেটা হচ্ছে দেখো এই যে লিখে রাখো যে আর মাইগ্রেটিং গ্রুপটা মাইগ্রেট করছে, আর যে মাইগ্রেট করছে দেখো এখান থেকে এখানে চলে যাচ্ছে লাফিয়ে, এটাকে বলে মাইগ্রেশন। তো এখানে দেখো ওর কোনো কনফিগারেশনের চেঞ্জ হবে না, লেখো ডিউরিং দ্য মাইগ্রেশন of alkyl group, during the migration of alkyl group no change in the configuration of R, no change in the configuration of the alkyl group occurs. যখন মাইগ্রেট করবে ও যেমনটি ছিল সেইভাবেই মাইগ্রেট করবে, ওর কনফিগারেশনের কোনো চেঞ্জ হবে না। কি লিখলাম বলো তো স্যার? আরেকবার বলুন এটা। বলো, প্রথম থেকে বলো একটু। During the migration of alkyl group no change in the configuration মানে ওর যে কনফিগারেশন হবে, ধরো মনে করো যে কনফিগারেশন মানে আর কনফিগারেশন বা এস কনফিগারেশন, হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না। সো নো চেঞ্জ ইন দ্য কনফিগারেশন অফ দ্য অ্যালকিল গ্রুপ অকার্স। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা একটা ব্যাপার। তারপর লেখো নো ক্রসওভার প্রোডাক্ট ইজ অবটেন্ড। দেখো নো ক্রসওভার প্রোডাক্ট is obtained. No crossover product is obtained when mixture of two
different two different amide, two different amide is taken for this reaction as here here the migration occurs directly. Here the migration of alkyl group occurs directly, মানে এখান থেকে ওখানেই যাবে, ও বিচ্ছিন্ন হবে না, ঠিক আছে? হ্যাঁ, নেভার কমপ্লিটলি সেপারেটস ডিউরিং দ্য রিঅ্যাকশন, মানে এই অ্যালকিল গ্রুপটা সেপারেট হবে না, সরাসরি এগিয়ে ওখানে যাবে, মানে নো সেপারেশন অকার্স। and it মানে কি আর গ্রুপ, it never separates during the reaction, তার মানে সেপারেট হবে না, যার জিনিস সেখানে গিয়ে। এই দুটো অ্যামাইড নিয়েছি, মনে করো দুটো অ্যামাইড নিয়েছি, দুটো অ্যামাইডের ক্ষেত্রে নিয়ে রিঅ্যাকশন করছি, দিয়ে কোন রকম সেপারেশন হয়ে এর অ্যালকিল গ্রুপটা যে ওখানে গিয়ে পড়বে এরকম নয়, যার রিঅ্যাকশন তার ঘাড়েই হবে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। ধরো আমি এই একটা অ্যামাইড নিলাম, এখানে ডয়টেরিয়াম দিলাম আর এখানে CONH2 এই নিয়েছি, এটা এক নম্বর। আর 2 নম্বর হিসেবে আমি কি নিয়েছি, দেখো আরো একটা অ্যামাইড CONH2, যেখানে N-টা 15, মানে N14 হয় N15 হয় আর কি। হ্যাঁ, তো এটা একটা রেডিও আইসোটোপ টাইপের আর কি। হ্যাঁ, নিয়ে এটা 2 নম্বর, এটা কি লেভেল, এটা বল লেভেলিং এক্সপেরিমেন্ট, মানে আমি এখানে ডয়টেরিয়াম দিয়ে দিয়েছি, আমি দেখতে চাইছি যে প্রোডাক্টের মধ্যে ওই জায়গাটাতে তৈরি হলে সেখানে ডয়টেরিয়ামটা চলে গেল কিনা। হ্যাঁ, তো দেখো এখান থেকে যে প্রোডাক্ট, এই দুটোই, এইটা প্লাস এটা নিয়ে এখানে আমরা কি করছি, Br2 এই দুটোই নিয়েছি, নিয়ে আমরা Br2NaOH দিয়েছি, Br2NaOH। খবর এইটা হচ্ছে এখানে Ar গ্রুপ, এইটা মাইগ্রেট করবে, বা এখানে মাইগ্রেট করবে কে বলো তো? এই গ্রুপটা, এই যে অ্যালকিল গ্রুপটা মাইগ্রেট করবে, এইটা অ্যালকিল বা অ্যারাইল, অ্যালকিলটা না লিখে আমি আর অ্যালকিল অর অ্যারাইল লিখতে পারো, অ্যালকিল অর অ্যারাইল। হ্যাঁ, অ্যালকিল অর অ্যারাইল। তো দেখো এখানে প্রোডাক্ট তৈরি হবে, এই যে এখান থেকে আসবে একটা প্রোডাক্ট এরকম, এখানে D, এখানে NH2 হবে, এই যে, আর এখান থেকে তৈরি হবে দেখো এই যে এটা NH2, এখানে 15, এই যে এই প্রোডাক্টটা তৈরি হবে। কখনোই এখানে D আর এখানে NH2 15 এখানে হবে না। মোট কথা এই যে মনে করো এই অ্যারাইলটা সেপারেট হয়ে গেল, গিয়ে ওই জায়গায় গিয়ে জুড়বে, এরকম হবে না। বুঝতে পেরেছো মাহবুব, সুমাইতা আছো? হ্যাঁ স্যার। স্যার এটা আরেকবার বলবেন? তার মানে বলতে চাইছি দেখো এই যে আর গ্রুপ, এটা একটা AR গ্রুপ, তাই তো? এটা কি গ্রুপ বলো? AR গ্রুপ। এই যে AR গ্রুপটা এটা সেপারেট হয়ে গেল, দিয়ে এই যখন মাইগ্রেট করবে, এখানে এই যদি পুরোপুরি এখানে সেপারেট না হয়, এখানে কি এইটা কি এই নাইট্রোজেনের সাথে লাগবে, দেখো এখান থেকে গিয়ে এখানে এসে লাগবে, সেই জন্য এ কিন্তু ওখানে যাবে না, এই নাইট্রোজেনে যাবে না, তার মানে এই প্রোডাক্টটা হবে না। তোমাকে বলছি এরকম কোনো প্রোডাক্ট হবে না। যদি এরকম হতো D, দেখো এখানে NH2, এটা 15, এরকম কোন, এটাকে বলে ক্রস ওভার প্রোডাক্ট, এরকম কিছু হবে না। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার মানে মাইগ্রেশনটা হবে ডিরেক্টলি, এখান থেকে গিয়ে ওখানেই মারবে, এই যে এই পুরো সিস্টেমটা খুলে যাবে না, যে খুলে গিয়ে একটা সম্ভাবনা আছে ক্রস, যেমন ক্রস অ্যালডন রিঅ্যাকশনে এর সাথে ওর সাথে ওর রিঅ্যাকশন হচ্ছে, এরকম কোনো ক্রস রিঅ্যাকশন হবে না। এটা একটা কোশ্চেন ছিল কোথাও একটা, সেখান থেকে আমাকে একজন দিয়েছিল কোশ্চেনটা, তার উত্তর আমি তখন করে দিয়েছিলাম। সো কোনো ক্রস প্রোডাক্ট হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So this is
দিস ইজ হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। জেনারেলি আমাদের এই এমনি শুধু রিঅ্যাকশনটা এটা থেকে অ্যামাইড তৈরি হয়, হ্যাঁ, প্রাইম মানে এটা লিখে রাখো যে অ্যারোমেটিক এন্ড অ্যালিফ্যাটিক অ্যামিন তৈরি হয়, বোথ অ্যারোমেটিক এন্ড অ্যালিফ্যাটিক অ্যামিন তৈরি হয়, অ্যারোমেটিক এন্ড অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন। লিখে রাখো আরেকবার যে অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক primary amines are formed in this reaction. Both aliphatic and aromatic primary amine is formed by this reaction. Both aliphatic and aromatic primary amine is formed by this reaction. এবার চলো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, একটা দুটো কোশ্চেন করব আমরা, ভালো ভালো কোশ্চেন। দেখো ঠিক আছে তো সব বন্ধু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো আমরা এবার একটা দুটো কোশ্চেন করি, তাহলেই হবে। যেগুলো অলরেডি ডিপিপিতে আছে তোমরা নাও পারতে পারো, তাই একটু আলোচনা করে দেবো। দেখো কোশ্চেন প্রথমেই মনে হচ্ছে এই কোশ্চেনটা ডিপিপিতে দেওয়া আছে, মনে পড়ছে না? দেখো অবশ্যই ডিপিপিতে দেওয়া আছে, এই রিঅ্যাকশনটা দেওয়া আছে এখানে। মোটামুটি আমাদের প্রিপারেশন আমি সব করিয়ে দিয়েছি, একটু এনসিইআরটিতে আছে। হ্যাঁ, আমি আবারও বলি যে টপিকটা এনসিইআরটি, কিন্তু অনেক কিছু বাইরে থেকে পড়ালাম, অনেক কিছু অ্যাড করলাম তার। হ্যাঁ, শুধু টপিকগুলো এনসিইআরটি থেকে নিয়েছি। এনসিইআরটিতে একটা টপিক আমি এবার পড়াইনি। হ্যাঁ, সেটা হলো যে ওই যে অ্যালকাইলেশন, আর NH2 আছে সেখানে, আবার মানে ওটা জাস্ট অ্যালকাইলেশন করলেই রিঅ্যাকশন হবে, তো ওটা খুব ইজি রিঅ্যাকশন, আমি পড়াইনি, এনসিইআরটি থেকে দেখে নিও। ওর কোনো ইম্পর্টেন্সও নেই, কারণ ওখানে মিক্সচার অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, যেগুলো সেপারেট করা খুব ডিফিকাল্ট। তো দেখো এটা রিঅ্যাকশন দিয়েছে, এখানে বলছে যে প্রোডাক্ট কি হবে, অপশন এ হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, তো A is, দেখো NH2 NH2, option B Cl NH2, option C NH2 Br, option D NH2 OPT। এটা করে ফেলো। হলো না সুজয়? আফতাব ঠিক বলেছে, আফতাব ঠিক বলেছে। আকাশ নষ্ট হলো না। শ্রেয়া সামন্ত ঠিক বলেছে। বলো কি হবে? হলো না। এখানে
মাধ্যম হিসেবে কাজ করবে। হ্যাঁ, এখানে মাধ্যম হিসেবে কাজ করবে, তাহলে কি হবে বলো? এটি হচ্ছে মিডিয়াম, অ্যালকোহলিক মিডিয়ামে রিঅ্যাকশন হচ্ছে, তো এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। এবং দেখো দিস গ্রুপ ইজ ডিরেক্টলি অ্যাটাচড উইথ দ্য বেনজিন রিং, সো এটা কোনো কিছু হবে না, এটা অ্যাজ সাচ থাকবে। এটা দেখো CH2Cl, so here it will be CH2NH2. Option C will be the right answer. বুঝতে পেরেছো? দেখো কি বললাম, দিস ইজ ডিরেক্টলি অ্যাটাচড, সো এখানে কোনো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না। কি এটা? অ্যারাইল হ্যালাইড রিঅ্যাকশন হবে না। কিন্তু এটা যে CH2X, এটা কিন্তু প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হবে CH2+, তারপর অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে NH2 কারেন্ট পেয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Is it okay or not? Is it okay or not? Yes, sir. Okay, okay or not? ওকে স্যার। Achha, very good. Next question. Hey, Fateh, Yes, sir. Fatehpuri, is it okay? Yes, sir. Afif Ali, Abdul Maten, Afif, তুমি বুঝতে পারছো তো? Is it okay? আচ্ছা ঠিক আছে, চলো চুপ, মানে চুপচাপ বসে আছো, মাইকটা খারাপ। হ্যালো, নতুন মাইক লাগিয়ে নাও। হ্যাঁ, হ্যালো হ্যালো, নতুন মাইক লাগিয়ে অ্যানাউন্স করো, আমি শুনবো। এনিওয়ে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। দেখো এটা খুব ভালো কোশ্চেন আরেকটা। দেখো এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে, বেশ বড় সড়ো, দেখে ভয় লাগবে কিন্তু আদতে কিছু নয়। হ্যাঁ, আমরা কঠিন জিনিস খুব বেশি করি না, ইনফ্যাক্ট চিন্তার কোনো কারণ নেই, এটা কঠিন নয় মোটেও। হ্যাঁ, CH3, এটা LiAlH4 এক্সেস দিয়েছে, কি তৈরি হবে? এই প্রোডাক্টটা লিখতে হবে। এবং এটা জিমেন 2019 এর কোশ্চেন। আমি কি অপশন লিখবো নাকি? হ্যাঁ, অপশন লিখে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, বলো। দেখো LiAlH4 অ্যাসিড কে করতে পারবে, অ্যাসিড কে করতে পারবে তো, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আলহামদুলিল্লাহ। দেখো অ্যাসিড কে কি করবে? LiAlH4 দিলে CH2OH হবে। হ্যাঁ, CH2OH হবে। এটাকে দেখো এস্টার কে করতে পারবে, C ডবল, এটা তো সরি এস্টার বলছি, এটা কিটো গ্রুপ, সেটাকেও রিডিউস করতে পারবে, এটাও CH2OH হবে। হ্যাঁ, এটা নাইট্রো গ্রুপটা অ্যামিন হবে। কি হবে বলো নাইট্রোকে? এক্ষুনি দেখুন তো, LiAlH4 এটা তো অ্যারোমেটিক সিস্টেম নয়, এটা কি অ্যারোমেটিক বলো? অ্যারাইল গ্রুপ না নয়, না না স্যার। না স্যার। অ্যারাইল নয়, ফলে এটা NH2 হবে। তাহলে দেখো আলটিমেটলি এরকম জিনিস কিছু হবে। দেখো হ্যাঁ, তো তোমাদের এটা কিন্তু খুব বেশি দিনের কোশ্চেন নয়, যেই মেন 2019 এর কোশ্চেন। হ্যাঁ, দেখো এটা CH2OH হবে, এটা প্রোডাক্ট আমি এখানে লিখছি। হ্যাঁ, কিন্তু এই ডাবল বন্ড কে LiAlH করে রিডিউস করতে পারবে বলো তো দেখি? নো, ডাবল বন্ড কে একমাত্র সেই করতে পারে কি বিটা অ্যারাইল আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তাই তো? বিটা অ্যারাইল আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। আগের দিন করিয়েছিল। হ্যাঁ, সে আগে পড়িয়েছি ওটা। দেখো যাই হোক, এটা এখানে এটা NH2 হবে, এখানে এটা OH হবে। দেখো এটা CH2OH হবে, এটা দেখো এখানে CH2, এইটা কি হবে? CH2 গ্রুপ, এই যে CH2OH। বুঝতে পারছো? এটা অ্যাজ সাচ যেমন আছে ডাবল বন্ডে থাকবে, এরকম হবে। আর এটা দেখো, এটা শুধুমাত্র দেখো কিটোনকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। কিটোন কি হয় বলো? অ্যালডিহাইড, মানে কিটোনকে সবসময় 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। দেখো এই যে OH
CH3 এটা 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো CH3 CHOH, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এই তো তৈরি হয়ে গেল প্রোডাক্ট। দিস ইজ দ্য প্রোডাক্ট। এটা JEE মেন 2019 এর কোশ্চেন, বুঝতে পেরেছো? তোমাদের টিপিপি তে দেওয়া আছে, দেখবে। তার মানে দেখো এই যে COOH, আমরা দেখো এরকম যদি থাকে R C ডবল বন্ড O OH, এটাকে কি করে আমরা বলো? LiLH করে দিলে R CH2OH করে না? হ্যাঁ স্যার। বলো। আর এটা প্লাস ওয়াটার করে, এটাকে আরেকটা এইচ এর সাথে যুক্ত হয়, তাহলে দেখো এই যে আর সি ডবল বন্ড ও, তাহলে এটাকে কি করলো? এটা থাকলো CH2 হলো না? এই যে CH2 দেখো CH2OH, ক্লিয়ার আছে তো? বলো। হ্যাঁ স্যার। আর এটা দেখো এই যে 2 ডিগ্রি, মানে কিটোন কি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, তাহলে এটা RCHOH, এই যে RCH, এখানে একটা H আছে, OH আর এদিকে রইলো, আর NO2 টাকে NH2 তে কনভার্ট করবে। ক্লিয়ার? বলো। টিপিপি প্রবলেম এবং JEE মেইন 2019 এর কোশ্চেন, মানে খুব রিসেন্ট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট দেখো আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা এমস 2006 এর কোশ্চেন, পরেরটা। এই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো ওকা কোশ্চেন আবার, যদিও কত নম্বর কোশ্চেন আমি বলতে পারবো না, কারণ আমার খাতায় প্রথমে রাফলি আমি একটা ডিপিপি বানিয়ে নিই, তারপরে CH2CONH2 এটা আছে, আর COOCH3, এখানে 1 নম্বরে দিয়েছে Br2NaOH, আর 2 নম্বরে দিয়েছে হিট। কি তৈরি হবে? A is option A, option A, option B, option B, option C, option C, এটা হলো অপশন সি, অপশন ডি। হাতে আঁকা সমস্যার ব্যাপার, সময় লাগবে। এই বলো দেখো কি হবে? এটা এমস 2006। ঠিক বলেছে, আকাশ নস্কর সি বলেছে, সুজয় ভৌমিক ঠিক বলেছে, আফিফ কি বলছে? সায়নী ভৌমিক ঠিক বলেছে। মনে হলে হবে না বস। দেখো কেউ বলছো না কিছু? আর কেউ কিছু বলছো না? আজকে মনে হচ্ছে এই ক্লাস করছে না, না সুমাইতা? সাবির ঠিক বলেছে, রিঙ্কু, সাহারা বলো, সাবির, তৌফিক, আসিফ কিছু বলো। হ্যাঁ রিঙ্কু ঠিক বলেছে। বিকাশ, বিজু, সামিম আছো? আচ্ছা বিকাশ ঠিক বলেছে। প্রততি, দেখো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ অপশন সি, তাহলে এখানে প্রথমে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন হবে।
প্রথমটা ইমরান হোসেন ঠিক করেছে, ইমরান মালিক বলতে পারেন। দেখো অপশন সি উইল বি দ্য রাইট অ্যানসার। বাকিগুলো মুছে দিচ্ছি আমি, দেখাচ্ছি কিভাবে হয় এটা। তো দেখো হাফম্যান প্রথম রাউন্ডে ব্রোমাইড ডিগ্রেডেশন হয়ে গিয়ে এখানে CH2 NH2 হবে, এই দেখো। তারপরে C ডবল বন্ড O OCH3। এই দেখো এই যে Br2NH দিলে এই CO টা বেরিয়ে যাবে। এবার দেখো হিট দিলে কি হবে, এই যে N এর মাথায় লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে হ্যাঁ এখানে অ্যাটাক করবে। দেখো এই দিয়ে ওটা আর এটা খুলে বেরিয়ে যাবে, ও CH3 খুলে বেরিয়ে যাবে। মেকানিজম সবসময় প্রবাবল হয়, মোটামুটি সম্ভাব্য মেকানিজম এটা। তাহলে এটা হচ্ছে দেখো এই হলো, এই হচ্ছে CH2, এই হচ্ছে দেখো NH2, এখানে প্লাস NH2 প্লাস C ডবল বন্ড O এই। এবারে দেখো এই যে প্লাস হয়েছে বলে একটা H খুলে বেরিয়ে যাবে, মাইনাস H প্লাস। তাহলে তৈরি হয়ে গেল কি বলো? আমি আর CH2 ভাবে দেখাচ্ছি না, NH C ডবল বন্ড O এই। দেখো বুঝতে পেরেছো? হিট করলে এরকম হয়ে যাবে। মোটামুটি দেখো সবসময় তো আমাদের মেকানিজমের দরকার নেই এইসব রিঅ্যাকশনের, এটা হবে আর কি। হ্যাঁ এই প্রোডাক্টটাই অ্যান্সার ছিল, আর এটা এরকমই মেকানিজম দেখানো ছিল যেখান থেকে আমি দেখেছিলাম যখন কোশ্চেনটা কালেক্ট করেছিলাম। ঠিক আছে তো বন্ধুগণ? স্যার হ্যাঁ স্যার মেকানিজমটা প্রবাবল হলে আমরা বুঝবো কি করে যে এইটা ঠিক আছে, মানে এই মেকানিজমটা ইউজ করতে হবে? হ্যাঁ তোমাকে তো বুঝতে হবে না, আমি যেগুলো করছি সেগুলোই করো, কারণ না মেকানিজম প্রবাবল মানে প্রবাবল বলেই সেটাই একমাত্র বইতে দেওয়া থাকে, অ্যাকসেপ্টেড একটাই দেওয়া থাকে জেনারেলি। হ্যাঁ বুঝতে পেরেছো? তারপরেও এটাকে বলা হয় প্রবাবল মেকানিজম, যেহেতু আমরা চোখে কিছু দেখতে পাই না, বাট এভিডেন্স ইট ইজ প্রুভড বাই এভিডেন্স, তারপরে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। বুঝতে পেরেছো? ইভেন আফটার অ্যাকসেপ্টেশন আমরা কিন্তু তারপরেও এটা বলবো প্রবাবল, কেননা ইট ইজ নট দ্য আলটিমেট থিং, বিকজ উই ডু নট সি দ্য মলিকুলস উইথ আওয়ার আইজ। আমরা কোনো খালি চোখে কিছু দেখতে পাই না, সবকিছু খাতায় বোর্ডে আর খাতায় লিখছি। হ্যাঁ তুমি যখন রিঅ্যাকশন করবে তার মধ্যে কি এরকম গিয়ে ইলেকট্রন এখানে মারছে, এখানে এরকম হচ্ছে বলো ল্যাবরেটরিতে? না হ্যাঁ তো ল্যাবরেটরিতে এসব কিছুই হয় না, আমরা শুধু খাতায় হয় এগুলো। সো অল আর প্রবাবল। স্যার আমি ওই নাম্বার 1 Br2NaOH টা করেছিলাম, তারপরে হিট দিয়ে কি হবে সেটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে হিট দিলে এটাই হবে। হ্যাঁ তো এইসব কোশ্চেন জেনারেলি একদম না জানা থাকলে পারা যায় না, একটু জানতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। দু একটা কোশ্চেনের জন্য ছেড়ে যায়, বাট এগুলো ডিফিকাল্ট কোশ্চেন বলে আমি করিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো যদি আবার পড়ে, যেহেতু এটা নিটে পড়িনি এমসে পড়েছে বা যেই মেনে পড়েছে, ওই দিক থেকে এদিক থেকে একটা কোশ্চেন এখানে রিপিট করতেই পারে। কথা বুঝতে পারছো হ্যাঁ স্যার। সায়ন্তন? হ্যাঁ স্যার বলুন। এদিক ওদিক থেকে রিপিট করতে পারে। তোমার আমি তো নিচে পড়িনি, সুতরাং আমি নিচের কোশ্চেন থেকে বেশি ওইগুলো করাই, AIEEE যেই মেন, যাতে করে ইন রিসেন্ট টাইমস এক্সামিনারদের মনে কোনগুলো আছে আর কেমন ধরনের কোশ্চেন হচ্ছে, অন্য এগুলো রিপিট হতেই পারে। হঠাৎ করে একটুখানি ঘুরিয়ে এখানে মানে অন্য কিছু দিয়ে দিল, একটু সামান্য হালকা চেঞ্জ করে কিছু দিল, সো মোটামুটি একটা জানার মধ্যে থাকবে। এমনি ইজি কোশ্চেন হয়, এত ডিফিকাল্ট পড়বে না। আবার বলছি নিট, দিস ইজ নট ফর নিট, এগুলো নিটে এত কঠিন হয়তো নাও পড়তে পারে। একবার একটা দেখ পড়ে যায়, সেগুলো যদি তুমি 45টা 45 কোশ্চেনস ইজ গিভেন, তোমার যদি একটা দুটো ছেড়ে যায় তাহলে কোনো আপত্তি নেই, তুমি 42টা ঠিক করে এসো না, তাহলেই তো হবে। একটা ডিফিকাল্ট কোশ্চেন গুলো ছেড়ে দাও, দরকার নেই। একটা আউট অফ সিলেবাস এলো, দরকার নেই। আমি 42-43টা ঠিক করে আসি না, 44টা ঠিক করে আসি না, একটা দুটো তিনটে যাক না আউট অফ সিলেবাস, দরকার নেই। আমি যদি 40টা বা 45 মানে 45টার মধ্যে যদি আমি 42টা ঠিক করে আসতে পারি, মোর দ্যান সাফিসিয়েন্ট। 160-এর উপর পেতে হবে বা 160 পেতে হবে। 40টা ঠিক করে এসো, 160 পেলেই যথেষ্ট। তোমাকে 600 প্লাস টার্গেট রাখতে হবে। তারপরে যদি কমে যদি 595 হয়, 590 হয়, পেয়ে যাবে তুমি। কিন্তু 550 নিচে নেমে গেলে জানি না কি হবে, যেভাবে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে হবে না। 550 তে হলো না 1.5 বছর। তো 600 মিনিমাম টার্গেট রাখতে হবে, মিনিমাম। তার উপরে যদি আরো বেশি টার্গেট যদি 700 করো, তাহলে 650 আসবে।
650 করলে 600 আসবে, 600 করলে 550 আসবে, হবে না তখন। তো টার্গেট করতে হবে মিনিমাম 650, তাহলে 600 এর কাছাকাছি আসবে। So, চলো কতক্ষণ পড়াবো? আর মিনিট 15-20 পড়াবো, চলো আর 10-15 মিনিট পড়াবো। হ্যাঁ, তাহলে এগুলো আমরা মোটামুটি, এগুলো হলো কি ইন জেনারেল প্রিপারেশনের ব্যাপারে আমরা কিছু কোশ্চেন করলাম। এবার রিঅ্যাকশন আমি কিছু পড়াবো, তবে একটা দুটো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আজকে পড়িয়ে দিই, পরের দিন আমরা বাকিটা পড়বো। আজকে খুব বেশি পড়ানোর ইচ্ছা ছিল না আমার। দেখো, কেমিক্যাল রিঅ্যাকশন, ইম্পর্টেন্ট কিছু রিঅ্যাকশন এখন পড়াবো। কেমিক্যাল রিঅ্যাকশন, সবথেকে ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন হচ্ছে কার্বাইলামিন। আমরা কার্বাইলামিন রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কার্বাইলামিন রিঅ্যাকশনে কি হয় বলো তো, বলো। প্রাইমারি অ্যামিন, সেটা অ্যারোমেটিক এন্ড অ্যালিফ্যাটিক বোথ। প্রাইমারি অ্যামিন যখন রিঅ্যাকশন করে, দেখো প্রাইমারি বোথ অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক and aromatic primary amine both aliphatic and aromatic primary amine on treatment with KOH and chloroform, এটা হচ্ছে অ্যালকোহলিক KOH, হ্যাঁ অ্যালকোহলিক KOH and chloroform মানে CHCl3 produce carbyl amine or isocyanide, হ্যাঁ isocyanide, produce isocyanide of foul smelling মানে দুর্গন্ধযুক্ত, হ্যাঁ দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড তৈরি করে, সেটা হচ্ছে কার্বাইলামিন বা আইসোসায়ানাইড বলে, দুর্গন্ধযুক্ত। সো দিট ইজ ক্যারেক্টারিস্টিক টেস্ট ফর 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন এই রিঅ্যাকশন দেয় না। সো দেখো কেন কি হচ্ছে, আমরা নিচ্ছি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যালিফ্যাটিক অ্যামিন RNH2, আমরা সবথেকে ভালো আমরা ARNH2 নিচ্ছি, মনে করো অ্যানিলিন নিচ্ছি, এটাও অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। সো এটা রিঅ্যাকশন দেবে প্লাস 3KOH প্লাস আর কি দিতে হবে CHCl3, রিঅ্যাকশন করে এখানে ফিনাইল আইসোসায়ানাইড NC, ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হচ্ছে, প্লাস KCl প্লাস KCl3 KCl প্লাস কি তৈরি হবে HCl, এই KCl আর O, ওয়াটার হওয়ার ব্যাপার নেই, আর কি তৈরি হবে বলো তো? ওয়াটারই হবে। ওয়াটার হবে স্যার, হ্যাঁ ওয়াটার হবে, 3KCl প্লাস ওয়াটার। ও হ্যাঁ H আর O, আমি বলছিলাম OH আছে কি, তো OH তো আছে এখানে, চলো ওয়াটার হলো। তো এর মেকানিজমটা আমি একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, এবং মনে রাখবে এখানে ইন্টারমিডিয়েট হিসেবে কি তৈরি হয় বলো তো? এখানে ডাইক্লোরোকার্বিন, ভেরি গুড। দেখো এই যে CH, দেখো CHCl, এখানে যখন তুমি OH মাইনাস দিচ্ছ 1 এলিমিনেশন হবে বা আলফা এলিমিনেশন, এটাকে বলে আলফা এলিমিনেশন। এই Hটা অ্যাকসেপ্ট করে নেবে, এটা প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে C মাইনাস Cl এখান থেকে ফার্স্ট দেখো Cl এর সাথে তিনটে যখন ক্লোরিন যুক্ত আছে মাইনাস, এখান থেকে একটা Cl, দেখো একটা Cl বেরিয়ে যাবে, মাইনাস Cl মাইনাস, তাহলে এটা তৈরি হবে CCl2,
ডট। এই হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন, এখানে ডাইক্লোরোকার্বিন কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ডাইক্লোরোকার্বিন এখানে ইন্টারমিডিয়েট, রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট, এটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। এবার দেখো রিঅ্যাকশন মেকানিজম যদিও এনসিইআরটি তে নেই, তবুও খুব ছোট্ট মেকানিজম আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, তোমাদের এটা যদি লেখা হয়ে যায়, এই জায়গাটা দেখো, আমাকে বলো। তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। স্যার সিএল মাইনাস এর পার্টটা আরেকবার বলবেন? এসব জিনিস তোমাকে পড়িয়েছি আমি, যখন রাইমার-টিমান রিঅ্যাকশনও পড়িয়েছিলাম তখনও পড়িয়েছিলাম। দেখো এখান থেকে, এই যে এখান থেকে যখন আরেকটা সিএল বেরিয়ে যাচ্ছে, এই যে এটা মাইনাস আছে, আরেকটা সিএল বেরিয়ে গেল, তখন এটা CCl2 ডট তৈরি হলো। এই যে ডাইক্লোরোকার্বিন, এটাই হচ্ছে ডাইক্লোরোকার্বিন, এটা ইন্টারমিডিয়েট। হ্যাঁ, এটা রাইমার-টিমান রিঅ্যাকশনে ওই ইন্টারমিডিয়েট হয়, এখানেও হলো। সো দেখো এবারে কি হচ্ছে, ডাইক্লোরোকার্বিন একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তাই দেখো এখানে RNH, মানে এটা RNH2, দেখো লোন পেয়ার আছে, এটা প্রাইমারি অ্যামিন, সেটা এখানে AR ও নিতে পারতাম। এই অ্যামিনের সাথে রিঅ্যাকশন করবে কে না, এখানে নিয়েছি আমি CCl2। দেখো এই লোন পেয়ারটা কি এখানে অ্যাটাক করবে, যেহেতু এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল, এটা Nu মাইনাস হিসেবে, Nu মাইনাস, এটা E প্লাস, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম যে ইলেকট্রোফাইল এটা CCl2, দেখো এখানে জুড়ে গেল RNH, এখানে CCl. এখন দেখো যখন this C when bonded with 3 কার্বন, তখন একটা দেখো bonded with 3 কার্বনের সঙ্গে লোন পেয়ার আছে, দেখো এই যে, so when C is bonded with 3 atom, then it has minus, so এখানে একটা মাইনাস চার্জ দিয়ে দাও। আর এই নাইট্রোজেন যখন করছে, এখানে প্লাস। নাইট্রোজেন যখন দেখো 4টে বন্ড করছে, নাইট্রোজেন মেক্স 4 বন্ড, 1 2 3 4, সো ওটা প্লাস হবে। সো ফাইনালি এখানে দেখো এরপর যখন KOH দিচ্ছ, 2KOH, এলিমিনেশন রিঅ্যাকশন হবে। দেখো একটা HCl বেরিয়ে যাবে, ডাবল বন্ড একটা বন্ড হবে, একটা HCl বেরিয়ে যাবে, দুটো মলিকিউল KOH দিয়েছি, প্লাস এখান থেকে -2HCl বেরিয়ে গিয়ে কি তৈরি হবে, দেখো RN ট্রিপল বন্ডেড C, এই যে RNC, দিস ইজ দা প্রোডাক্ট। অ্যালকিল সায়ানাইড, আর এটা যদি সরি অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, সো দিস ইজ দা প্রোডাক্ট। দেখো তাহলে কি হয়েছে, ইনিশিয়ালি ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়েছে, দেখো এই নিউক্লিওফাইল এটাকে ইলেকট্রোফিলিক ফাইলে অ্যাটাক করেছে, কি অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হয়েছে, ফাইনালি এলিমিনেশন হয়েছে। 2KOH দিয়ে, দেখেন এখানে একটা KOH, এই একটা KOH দিয়ে এই রিঅ্যাকশন হয়েছে, দুটো KOH দিয়ে। এই রিঅ্যাকশনটাও তো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কত মলিকুল KOH আর কত মলিকুল ক্লোরোফর্ম লেগেছে, লিখে নাও এখানে, এটাও কিন্তু প্রশ্ন করতে পারে। রাইমার-টিমান রিঅ্যাকশন, রাইমার-টিমান বলছি, ক্লোরোফর্ম মানে কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, যেমন করে হফম্যান ব্রোমাইড, ওখানে জিজ্ঞেস করেছিল কত মোল Br2 1 মোল আর কত মোল NaOH লেগেছিল, এখানে বলতে পারে কত মোল ক্লোরোফর্ম আর কত মোল KOH লেগেছে, লিখে রাখো, ইম্পর্টেন্ট। 1 মোল chloroform and 3 mole KOH is required, so this is also very important. ওটা পড়েছি, এটা কখনো পড়ে যেতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো একটা ফাউল স্মেলিং স্পিসিস, মানে এটা দুর্গন্ধযুক্ত তীব্র, সো এই একটা ক্যারেক্টারিস্টিক টেস্ট ফর প্রাইমারি অ্যামিন, সো দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক টেস্ট ফর প্রাইমারি অ্যামিন। এই রিঅ্যাকশনটা ভালো করে পড়তে হবে। চলো আমি না আজকে তোমাদের পড়াবো না, ভালো লাগছে না, হ্যাঁ আজকে ছেড়ে দিই, মঙ্গলবারে বাকিটা শেষ করে দেবো। মানে আজকে খুব ডিহাইড্রেশন হয়ে গেছে, ঘাম বেরিয়ে গেছে, এনার্জিও কমে গেছে। আমাদের যেহেতু তোমাদের কিন্তু ওই যেটা সিলেবাস দিয়েছি পরীক্ষার, ওটা কিন্তু পড়তে থাকো, হ্যাঁ
পরীক্ষা কিন্তু ভালো দিতে হবে এটা, এবং এটা ফুল 180 মার্কস এর কোশ্চেন হচ্ছে, মানে 45 কোশ্চেন। সো এটা একটু ভালো করে পড়বে। তো আমরা একটাই রিঅ্যাকশন পড়লাম বাকি দিনে, তাহলে প্রিপারেশন, আর একটা রিঅ্যাকশন পড়লাম বাকি দিনে, বাকি রিঅ্যাকশন গুলো পড়ে নেবো। তোমরা একটু এনসিইআরটি দেখে নেবে, এখান থেকে জটিল কিচ্ছু নেই এই চ্যাপ্টারতে, বোঝার মতো আর তেমন কিছু নেই। এটাকে খুব ইম্পর্টেন্ট, হেন্সবার্গ রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন, হেন্সবার্গ রিএজেন্টটা খুব ইম্পর্টেন্ট। আর ওদিকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এবং কিছু এ রিঅ্যাকশন রয়েছে, মানে অ্যানিলিনের কিছু রিঅ্যাকশন। অ্যানিলিনের যদি ব্রোমিনেশনে তুমি জলে দিয়ে দাও, ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হয়ে যাবে, তাহলে সেটাকে মোনোব্রোমো প্রোডাক্ট তৈরি করতে গেলে কি করবে? এইগুলো কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, চাইলে পড়াতে পারো, কিন্তু সে এনার্জি লাগছে না। বুঝতে পেরেছো? হ্যালো, এনসিইআরটি থেকে পুরোটাই, মানে এই যে বাকি যে রিঅ্যাকশন গুলো রয়েছে পুরোটাই পড়বে। অর্গানিক কেমিস্ট্রিতে আমি বলেছি অর্গানিক, ইনঅর্গানিক, এনসিইআরটি ফলো করো, আর আমি যা এক্সট্রা যেগুলো বলছি সেগুলো তো বুঝতেই পারছো। আর যে কোশ্চেন গুলো আছে তার জন্য আবারও সবাইকে বলছি, দেখো তোমরা কিন্তু যে কোশ্চেন গুলো পাচ্ছ না, আইদার তোমরা কারোর কাছ থেকে করে নেবে, না হলে বলবে আমাকে, একটু দেরি হলেও করে দেবো আমি। না করে যদি এরকম হয় যে তুমি স্যার কোশ্চেন দিয়েছে আমি তো দেখছি না, তোমাদের তো জিজ্ঞেস করছি না, তোমরা করলে না, পাচ্ছ না বলে ছেড়ে দিয়েছো, এটাতে কোনো লাভ হবে না। প্রথমে বন্ধুকে জিজ্ঞেস করো, তারপর গ্রুপে দাও, না পারলে আমি চেষ্টা করবো যতটুকু পারি করে দেওয়ার। এরপর সময় থাকবে, অত ক্লাসের চাপ থাকবে না, হ্যাঁ সিলেবাস তো শেষ হয়ে যাচ্ছে। সো এক্সট্রা যে নোটস, আমি তো এক্সট্রা যেটুকু ডিভিপি তো কোশ্চেন গুলো পারি না, সেগুলো গ্রুপেই থেকে যায়, থেকেই হয়ে যায়। হ্যাঁ সেটাই তো, গ্রুপ থেকেই তো হয়ে যায়। আর না পারলে সেগুলো আমি যেগুলো বলার সেগুলো আমি বলে দিই, যে আমি ঠিক আছে আমি ক্লাসে বলে দেবো। আমি যদি দেখি একটা কোশ্চেন কেউ অ্যান্সার করছে না, পাচ্ছে না, সেটা আমি ক্লাসে বলে দিই। হ্যাঁ, তো ওই জন্য এখন রিভিশন করো, যত ভালো করে তুমি নিজেকে তৈরি করতে পারবে, ভাষা মাজা করতে পারবে, তত তোমার ভালো হবে। দেখো তোমার রেজাল্ট ভালো হলে, তুমি নিট কোয়ালিফাই করে গেলে, তুমি নিজেকে সমৃদ্ধ করলে। হ্যাঁ, সো তোমার জন্যই তো আমাদের এত প্রচেষ্টা। অবশ্যই সবার স্বার্থ এর মধ্যে রয়েছে, সবার পরিশ্রমের মধ্যে রয়েছে, সবার একই উদ্দেশ্য রয়েছে। সো চলো তাহলে, আচ্ছা নিজে পড়ার টাইম এখন অবশ্যই, এবারে শুধু দাঁতিয়ে পড়তে হবে একেবারে। হ্যাঁ, পড়ো আর প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো আজকে আর তোমাদের একটু কম পড়ালাম, পরের দিন আবার টেনে দেবো। হ্যাঁ, মানে ব্যাক টু ব্যাক শুধু এদিক ওদিক যেতে হচ্ছে। আজকে কলকাতা গেছি, কালকে আবার কলকাতা যেতে হবে, কালকে বারুইপুর যাবো। হ্যাঁ, কালকে বারুইপুর যাচ্ছি, ওদিকে তো অনেক স্টুডেন্ট আছে আমাদের। যাই হোক, চলো ভালো থেকো। হ্যাঁ, টাটা, গুড নাইট। হ্যাঁ স্যার, টাটা, গুড নাইট স্যার। ঠিক, গুড নাইট স্যার। ভালো থেকো।